আজকের একটি ক্লাসে তুমি 21 টাইপের কোশ্চেন সলভ করছো, তার মানে কি? মানে হচ্ছে এই অধ্যায় থেকে তোমার জোস একটা আইডিয়া চলে আসে যে কি কি টাইপের সিকিউ আসে। ইনশাল্লাহ যখন তুমি সিকিউ আনসার করতে যাবা এই অধ্যায় থেকে তোমার কোনো প্যারা হবে না, কারণ তুমি অলরেডি এই ক্লাস করে ফেলছো, তুমি এই অধ্যায়ের উপর ইনশাল্লাহ প্রো হয়ে গেছো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শট সিকিউ ক্লাসে। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম মিশন 50 আউট অফ 50 প্রোগ্রামে। তো এই প্রোগ্রামে আমরা ইতিমধ্যে কয়টা ক্লাস করেছি? 4টা। পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন। আজকে আমাদের পঞ্চম ক্লাস, অর্থাৎ মূলের ধারণা রাসায়নিক গণনা অধ্যায় 6-এর উপর। যারা এর আগে বাকি ক্লাসগুলো মিস করেছো তারা আমাদের ডিসক্রিপশনটা একটু চেক করে নিও, ওখানেই তুমি বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। এবং তোমার যদি কোনো একটা ক্লাস মিস হয়ে থাকে বা তুমি একটাও ক্লাস যদি না করে থাকো, করে নিও। ওই ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আজকে মূলের ধারণার রাসায়নিক গণনা, এখানে তো অনেকগুলো সিকিউ আছে, তো ভাইয়া স্পেসিফিক কয়েকটা ইম্পর্টেন্ট সিকিউ তোমাদের কাছে উপস্থাপন করব। তো কয়টা কোশ্চেন করব আমরা আজকে? টোটাল 21টা। ইনশাআল্লাহ 21টা কোশ্চেন যদি তুমি আজকে ক্লাসটা ভালো করে ফেলতে পারো, তাহলে তোমার এই অধ্যায়টা তোমার কাছে পরবর্তীতে অনেক বেশি ইজিয়ার মনে হবে। তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা বা তুমি যখন সিকিউ প্র্যাকটিস করতে যাবা, দেখবা তোমার কাছে অনেক সহজ লাগতেছে। তাহলে ভাইয়া চলো আমরা প্রথম কোশ্চেনটার দিকে যাই। আচ্ছা, প্রথম কোশ্চেনটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল, যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর এখানে ক্লোরিন গ্যাস চালনা করছে, আর এখানে 40°C তাপমাত্রা দেওয়া হয়েছে। তাহলে এখানে এ উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে। এখন বলছে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে 250 গ্রাম এ উৎপন্ন হবে। এখন কথা এই এটা আসলে কে, রাইট? এটা আমাদের জানা লাগবে। তাহলে দেখো, এটা তুমি যদি অধ্যায় 12 পড়ে থাকো, ব্লিচিং পাউডার কিভাবে উৎপন্ন করতে হয় সেটা তুমি জানো, তাহলে যদি জেনে থাকো তাহলে বুঝবা যে এটা ব্লিচিং পাউডার উৎপন্ন করার বিক্রিয়াটা। তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর চুনের পানি, এর সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডারটা কি হয়? উৎপন্ন হয়। তাহলে আমরা আগে বিক্রিয়াটা দেখি একটু। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে এটা, এর সাথে আমি ক্লোরিন গ্যাস চালনা করব, তাহলে আর এখানে যদি একটু তাপ দেই তাহলে উৎপন্ন হবে এখানে ব্লিচিং পাউডার CaOCl, আর কি উৎপন্ন হবে? পানি। এখন আমাদের একটু সমতাকরণটাও করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেখি এখানে ক্যালসিয়াম একটা আছে, এখানেও একটা আছে, ক্লোরিন এখানে দুইটা, এখানেও ক্লোরিন দুইটা, অক্সিজেন এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে অক্সিজেন দুইটা, দুইটা হাইড্রোজেন, ওখানেও দুইটা হাইড্রোজেন। তার মানে আমাদের এখানে সমতাকরণ করার প্রয়োজন নাই, এমনি করা আছে। আচ্ছা, এখন কাকে কাকে নিয়ে কাজ করবো? দেখো, এটা উইকিক নিয়ম বেস ম্যাথ। কাকে কাকে নিয়ে কাজ করবো? দেখো, কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে, তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ব্যবহার করতে হবে সেটা জানতে চাইছে। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করব। আর 250 গ্রাম এ উৎপন্ন হবে। কে? এ যে ব্লিচিং পাউডার, এর কথা। আচ্ছা, এখন একে নিয়ে কাজ করবো এবং একে নিয়ে কাজ করবো। এখন তাদের আণবিক ভরগুলো কত সেটা আমাদের জানা লাগবে, এবং এখানে কত মোল ইউজ হয়েছে সেটাও জানা লাগবে। এবং এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কয় মোল বলো তো? 1 মোল আছে, তাহলে আমি এখানে লিখি 1 মোল। আর এখানে তোমার ব্লিচিং পাউডার কতটুকু? 1 মোল লিখলাম। এবং এগুলোকে আণবিক ভরে প্রকাশ করতে হবে। এটাকে আণবিক ভরে কেন প্রকাশ করতে হবে? কারণ এখানে গ্রামের ইনফরমেশন গুলো দেখে যে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে গ্রামটা চাইছে। এখানে 250 গ্রাম এ উৎপন্ন হবে, এই যে গ্রাম, রাইট? এর কারণে আমরা গ্রামে কনভার্ট করবো। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো এখানে 40, আর আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি এটা একবারে। ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেন দুইটা আছে, একটা অক্সিজেন তো 16, দুইটার জন্য কত? 32, আর দুইটা হাইড্রোজেনের জন্য কত? 2। তাহলে এটা কত আসে? 74। তাহলে 74 গ্রাম। আর এটা এটা কত? ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেন 16 প্লাস ক্লোরিন কত? ক্লোরিন 71। তাহলে এটা আসবে 127 গ্রাম। ওকে, তাহলে তোমার এখানে বলছে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে, তার মানে এইটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে আমি ডান সাইডে রাখবো। এটাকে কোথায় রাখবো? ডান সাইডে। মানে ডান সাইডে কেন রাখতেছে? মানে উইকিক নিয়মে ডান সাইডে কেন রাখবো? কারণ ডান সাইডে যেটা বের করতে হবে সেটাকে রাখতে হবে। তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এটা বের করতে হবে, তাই এটাকে ডান সাইডে রাখতেছে। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 100 তোমার 27 গ্রাম, এই যে এই যে এটা কি? ব্লিচিং পাউডার। 127 গ্রাম CaOCl উৎপন্ন করতে কতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে? কি পরিমাণ লাগবে? 74 গ্রাম। তাহলে আমি এখানে আসলে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে 127 গ্রাম যদি আমি তোমার ব্লিচিং পাউডার উৎপন্ন করতে চাই, তাহলে কতটুকু চুনের পানি লাগবে? 74 গ্রাম। তাহলে লেখো, উৎপন্ন করতে লাগবে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
74 গ্রাম কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তাহলে ভাইয়া তোমার এখানে কত গ্রাম এ উৎপন্ন করতে বলছে? 250 গ্রাম। তাহলে লেখো এখানে 250 গ্রাম। যদি এটা উৎপন্ন করতে চাও তাহলে লাগবে তোমার হচ্ছে 250 ইন্টু 74 ডিভাইডেড বাই 127 এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখি আমরা এটা আনসার কত আসে, আমরা একটু দেখি কত আসে। তাহলে এখানে উপরে হচ্ছে 250 ইন্টু 74 আর নিচে কত 127, তাহলে এখানে আছে 145.66, 145.66 গ্রাম। এটা হচ্ছে আমার আনসার, বোঝা গেছে? 145.66 এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা বের করে ফেললাম, বোঝা গেছে আমাদের? ওকে, তাহলে এইটাই চাইছে আমাকে গ নম্বর কোশ্চেন, তো 3 মার্কসের জন্য এটাই চাইছে যে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে তোমার হচ্ছে 250 গ্রাম এ উৎপন্ন হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 127 গ্রাম, 127 গ্রাম ক্যালসিয়াম তোমার হচ্ছে ক্লোরো হাইপোক্লোরাইড উৎপন্ন করতে লাগবে কতটুকু? 74 গ্রাম। তাহলে যদি আমি 250 গ্রাম এ মানে এই যে ব্লিচিং পাউডার উৎপন্ন করতে চাই তাহলে আমার লাগবে কত? 145.66। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 এসেছিল, বুরেটের সম্পূর্ণ HCl যদি বিকারে যোগ করি তাহলে যে দ্রবণ প্রস্তুত হবে তার প্রকৃতি কি? আচ্ছা বুরেটে কি আছে দেখি, বুরেটে কি আছে? বুরেটে আছে হচ্ছে HCl কতটুকু? 500 ml এবং 50 গ্রাম। এটা যদি আমি বিকার মানে এই যে পাত্রটাতে ফেলে দিই তাহলে যে দ্রবণটা প্রস্তুত হবে এই দ্রবণটা প্রকৃতি কি হবে? সেটা কি অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে? দেখো HCl এটা একটা অ্যাসিডিক, সোডিয়াম বাইকার্বনেট এটা কি একটা ক্ষার, তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়। আচ্ছা এখন প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হচ্ছে ধরো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে সম্পূর্ণরূপে যদি প্রশমিত না হয়, মানে যতটুকু অ্যাসিড নিচ্ছ ততটুকু যদি সম্পূর্ণরূপে ইউজ না হয়, যতটুকু ক্ষার নিচ্ছ ততটুকু যদি সম্পূর্ণ ইউজ না হয় তখন আর কি সম্পূর্ণরূপে প্রশমিত হয় না। মানে ধরো 5 গ্রাম অ্যাসিড নিচ্ছ 5 গ্রামই শেষ, 6 গ্রাম ক্ষার নিচ্ছ 6 গ্রামই শেষ, তার মানে কি যতটুকু নিচ্ছ ততটুকু শেষ, তখন সম্পূর্ণরূপে প্রশমিত হয়। যদি কোনো একটা অবশিষ্ট থেকে যায় তখন সম্পূর্ণরূপে প্রশমিত হয় না। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করার পরে সম্পূর্ণরূপে যদি প্রশমিত না হয় সেক্ষেত্রে বুঝবা সেই মিশ্রণটা পুরোপুরি নিরপেক্ষ না, সেটা হয় অ্যাসিডিক না হলে ক্ষার। অ্যাসিডিক হবে নাকি ক্ষার হবে বুঝবো কিভাবে? যেটা অবশিষ্ট থাকে। অ্যাসিড অবশিষ্ট থাকলে এই মিশ্রণের প্রকৃতি বা দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডিক, ক্ষার অবশিষ্ট থাকলে ওই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তো আমাকে এটাই বের করতে হবে যে কোনটা অবশিষ্ট থাকে। এই ম্যাথগুলো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক দিয়ে করতে হয়। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? কোন একটা রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়কটা পুরোপুরি শেষ হয়ে যায়, ঠিক আছে? ধরো HCl, এসিডটা পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করলো, শেষ হয়ে গেল, তার মানে ক্ষারটা পুরোপুরি অংশগ্রহণ করলো না, সেক্ষেত্রে এসিড হবে লিমিটিং বিক্রিয়ক, এবং ক্ষার যেহেতু পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করে নাই ক্ষারটা কি হবে? ক্ষারের প্রকৃতিটা হবে দ্রবণ, দ্রবণের প্রকৃতিটা হবে কি? ক্ষারীয়। শেষ। তাহলে আমরা এটা কিভাবে করবো? আমরা ম্যাথগুলো করবো গ্রাম দিয়ে, ঠিক আছে? আমরা ম্যাথগুলো কি দিয়ে করবো? গ্রাম। অনেকে এটা মোল দিয়ে করো, অনেকে গ্রাম দিয়ে করো, আমি দেখছি বেশিরভাগ স্টুডেন্টরাই গ্রাম দিয়ে করে, তাই আমি লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো গ্রাম দিয়ে তোমাকে করাই দিব। তাহলে দেখো ভাইয়া HCl এর জন্য গ্রাম দেয়া আছে, দেখছো? HCl প্রথম স্টেপ হচ্ছে HCl এর জন্য আমরা দেখবো কতটুকু W আছে। এটা কত আছে দেখো, এটা আছে হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম। আর সোডিয়াম বাইকার্বনেটটা কত দেয়া আছে? এটাও 50 গ্রাম, NaHCO3 এটাও দেয়া আছে কতটুকু? 50 গ্রাম। অলরাইট, আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা দেখে ফেললাম প্রথমে বুরেট এবং পাত্রে কতটুকু HCl আছে এটা বের করলাম, এরপরে কি করব? বিক্রিয়াটা করব। আচ্ছা তাহলে বিক্রিয়াটা করি আমরা। বিক্রিয়াটা হচ্ছে HCl এবং সোডিয়াম বাইকার্বনেট, যদি এটা বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন হবে NaCl, উৎপন্ন হবে পানি, উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। শেষ, বিক্রিয়া করা শেষ। প্রথম স্টেপে আমরা দেখব কোনটা কত গ্রাম আছে, এরপরে হচ্ছে বিক্রিয়া করলাম। এরপরে আমরা দেখব কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে। এটা দেখার আগে দেখবো সমতকরণ ঠিক আছে কিনা, চেক করে দেখো এখানে সমতকরণ ঠিক আছে। এরপরে দেখবা কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে। আগে দেখো এটা কত মোল আছে, HCl এর সামনে 1 আছে মানে এটা 1 মোল, তাই না? এটা আছে কতটুকু? 1 মোল। এই যে এটা 1 মোল। সোডিয়াম বাইকার্বনেট এটাও 1 মোল। তাহলে এটা কতটুকু? 36.5, দেখো এটা হিসাব করে। আর এটা কত? এটা হচ্ছে আসবে 74 মনে হয়, আই রেকন 23 প্লাস 1 কার্বন 12 আর সরি 74 না 84 গ্রাম। দেখলাম আমরা হচ্ছে এটা কত গ্রাম আছে আর এটা কত গ্রাম আছে এটা বের করলাম। তার মানে কি 36.5 গ্রাম HCl বিক্রিয়া করবে কতটুকুর সাথে? 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে। তাহলে লিখি আমরা 36.5 গ্রাম HCl বিক্রিয়া করবে সর্বোচ্চ কতটুকুর সাথে? 84 গ্রামের সাথে বিক্রিয়া করে
84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে। তাহলে কতটুকু আছে পাত্রে HCl? দেখো HCl আছে হচ্ছে 50 গ্রাম। তাহলে দেখি 50 গ্রাম বিক্রিয়া কতটুকুর সাথে করবে, বিক্রিয়া করে দেখি 50 ইন্টু 84, আর এই যে 36.5টা নিচে যাবে উইকিক নিয়ম আর কি। তাহলে দেখি কত আসে এটা, 50 ইন্টু 84 আর নিচে হচ্ছে 36.5, এটা আসে 115.068 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট। তার মানে এই কথাটা কি বোঝায় একটু বুঝো। বুঝাচ্ছে যে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করবে সর্বোচ্চ 84 গ্রামের সাথে। তুমি যদি 50 গ্রাম নাও তাহলে সে বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, 115.068 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট। কিন্তু পাত্রে কতটুকু আছে দেখো তো, সোডিয়াম বাইকার্বনেট আছে কতটুকু পাত্রে, 50 গ্রাম, কিন্তু 50 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করবে কতটুকু, সোডিয়াম বাইকার্বনেট 115 গ্রাম। মানে জিনিসটা এরকম আর কি, যে পাত্রে আছে 50 গ্রাম কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে HCl 50 গ্রাম বিক্রিয়া করতেছে 115, এটা কি পসিবল না। পাত্রে তাহলে 50 গ্রাম আছে, এই 50 গ্রামের এই 50 গ্রাম তো পুরোপুরি কি হচ্ছে না তোমার, ওই যে এই জায়গাতে মানে কাভার দিতে পারতেছে না। মানে ব্যাপারটা এরকম, তুমি যে এইভাবে চিন্তা করো যে ধরো তুমি বাজারে 50 টাকা নিয়ে গেলা, এখন তুমি সবকিছু, তোমাকে আম্মু একটা লিস্ট দিয়ে দিছে, ওখানে দেখলা যে খরচ আসতেছে 70 টাকা, তোমাকে দিছে 50 টাকা কিন্তু খরচ আছে 70 টাকা, তুমি কি 50 টাকা দিয়ে 70 টাকার বাজার করতে পারবা? না, পারবা না। তোমার পাত্রে আছে 50 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, কিন্তু তোমার বিক্রিয়া করতে লাগবে কত, 115.068 গ্রাম, তার মানে বেশি লাগতেছে। তার মানে এই 50 গ্রাম আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই 50 গ্রাম ছিল কিন্তু বিক্রিয়া করতে যাচ্ছে কি বেশি, তার মানে আমাদের এই প্রসেসটা ঠিক নাই। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে উল্টা প্রসেসে আগাবো। উল্টা প্রসেসে আসলে তুমি হচ্ছে তোমার কনফিউশনটা দূর হবে, তুমি তোমার আনসারটা পেয়ে যাবে। উল্টা প্রসেসটা কি দেখো, উল্টা প্রসেসটা যে সিম্পলি দেখো, আমরা এখানে কি করছিলাম, আগে HCl ধরছি, এরপরে সোডিয়াম বাইকার্বনেট ধরছি, এর কারণে আমরা দেখতে পেলাম যে পাত্রে আছে 50 গ্রাম কিন্তু বিক্রিয়া করতে চাচ্ছে অনেক বেশি, যেটা ইম্পসিবল, বিক্রিয়া তো করতে পারবে না কারণ আছে তো 50 গ্রাম, কিন্তু দেখতে পাচ্ছি যে HCl 50 গ্রামের সাথে অনেক বেশি বিক্রিয়া করে ফেলছে। তাহলে আমরা উল্টা প্রসেসে আগালে আমাদের পারফেক্ট আনসারটা চলে আসবে। দেখো ম্যাজিক দেখো এখন, তাহলে আমি জাস্ট ঘুরাই দিব, এখন আমি লিখবো যে 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 বিক্রিয়া করে কতটুকুর সাথে বলো তো, 84 গ্রামটা বিক্রিয়া করে 36.5 গ্রাম, কার সাথে, HCl এর সাথে। তাহলে আমার পাত্রে সোডিয়াম বাইকার্বনেট আছে কত, এখন দেখবো যে 50 গ্রাম আসলে কতটুকুর সাথে বিক্রিয়া করবো, এটা বিক্রিয়া করে কতটুকু HCl এর সাথে, চলো বের করি, 50 ইন্টু 36.5, নিচে কত, নিচে হচ্ছে যে 84টা চলে যাবে, দেখি কত আসে এটা, 50 ইন্টু 36.5 ডিভাইডেড বাই 84, এটা আসে 21.72 গ্রাম কি তোমার হচ্ছে HCl। তাহলে তুমি একটা জিনিস দেখো যে 50 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করবে সর্বোচ্চ কতটুকুর সাথে, 21.72, এখন পাত্রে আছে কতটুকু, 50 গ্রাম। ব্যাপারটা এরকম, তুমি বাজারে নিয়ে গেছো 50 টাকা, তুমি দেখলা যে আন্টি যে লিস্টটা দিছে বাজারে কেনার জন্য, দেখলা যে খরচ হয়েছে কত, 21.72, তার মানে কি তোমার পুরো টাকা শেষ হয় নাই। মানে 50 গ্রাম HCl ছিল পাত্রে, কিন্তু এই যে 50 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে 21.72 সাথে, তার মানে পুরোপুরি তোমার বিক্রিয়া করতেছে না HClটা। HCl ছিল 50 গ্রাম কিন্তু বিক্রিয়া করতেছে 21.72, তার মানে কি HCl পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করে নাই, তার মানে HCl কি অবশিষ্ট আছে। তাহলে কতটুকু HCl অবশিষ্ট আছে, চলো বের করি, কতটুকু HCl অবশিষ্ট আছে। HCl অবশিষ্ট, ওই যে 50 থেকে বাদ দেবো আমরা, 50 মাইনাস 21.72, তাহলে এটা আনসারটা চলে আসবে 50 মাইনাস 21.72, তাহলে এটা আসে 28.28, এই যে 28.8। HCl যেহেতু অবশিষ্ট তার মানে দ্রবণের প্রকৃতি কি হবে, HCl কি একটা অ্যাসিড না, এসিড অবশিষ্ট থাকা মানে কি, মানে দ্রবণের প্রকৃতি অ্যাসিডিক, দ্রবণের প্রকৃতি অ্যাসিডিক, বোঝা গেছে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, আর লিমিটিং বিক্রিয়ক হচ্ছে বুঝাই যাচ্ছে এই যে সোডিয়াম বাইকার্বনেট যতটুকু নিছো না 50 গ্রাম, 50 গ্রামে বিক্রিয়াতে অংশগ্রহণ করে ফেলছে। 50 গ্রাম নিছিল, 50 গ্রামে পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করছে কতটুকুর সাথে, 21.72, 50 গ্রাম নিছিল, 50 গ্রামে বিক্রিয়াতে অংশগ্রহণ করে ফেলছে কতটুকুর সাথে, 21.72, তার মানে HCl 21.72 মাত্র বিক্রিয়াতে পার্টিসিপেট করছে, তার মানে অবশিষ্ট হচ্ছে HClটা। আর লিমিটিং বিক্রিয়ককে সোডিয়াম বাইকার্বনেট, তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, বোঝা গেছে।
লিমিটিং বিক্রিয়ক NaHCO3। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে লিমিটিং বিক্রিয়ক ম্যাথগুলো করার সময় আমরা প্রথমে ডাব্লিউটা নিব, কার ডাব্লিউ কত দিয়ে আছে, এরপর বিক্রিয়াটা করব, এরপরে দেখবো কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করতেছে। ঠিক আছে? আর অবশ্যই সমতাকরণ করব বিক্রিয়াটা করার সময়, কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করতেছে এটা আমরা দেখে ফেলবো। কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করার পরে এরপর আমরা একটু সিদ্ধান্তে আসবো। সিদ্ধান্তে কি আসবো? দেখবো পাত্রে কতটুকু আছে আর বিক্রিয়া করতেছে কতটুকু, এই সিদ্ধান্তে আমাদের কি করতে হবে? আসা লাগবে। ওকে, এরপরে আমরা হচ্ছে আমাদের জাজমেন্টটা দিব। ঠিক আছে? যেমন প্রথম জাজমেন্ট যখন আমরা করছিলাম তখন আমরা দেখলাম যে ছিল 50 গ্রাম, বিক্রিয়া করতেছে বেশি, যেটা ভুল। পরবর্তী জাজমেন্টে দেখলাম বিক্রিয়াতে আছে কত, 50 গ্রাম, করতেছে কম, এটা ঠিক আছে। মানে বাজারে পাঠাইছে তোমার আম্মু 21 টাকার বাজার করতে আর তোমার দিছে 50 টাকা, তাহলে অবশিষ্ট থাকবে। আর তোমার যদি 50 টাকা দেয় 70 টাকার বাজার করতে, তাহলে কি হবে? হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের উল্টা প্রসেসে আগেলে ম্যাটা হয়ে যাবে। তুমি বলতে পারো ভাইয়া পরীক্ষা হলে কি দুইভাবে করে দেখবো? তুমি প্রথমে একভাবে করে যাবা, করে যেয়ে দেখবা যে এটা ইললজিক্যাল ব্যাপারটা আসে কিনা। এই যে যেমন এটা ইললজিক্যাল, ছিল বেশি ছিল কম কিন্তু বিক্রিয়া করতেছে বেশি, এটা ইললজিক্যাল। এরপরে ইললজিক্যাল হলে এটাকে উল্টাই দিবা, তাইলে দেখবা তোমার আনসারটা চলে আসবে। ওকে, আর একবারে হয়ে গেলে তো হইলই, মানে একবারেও মিলে যেতে পারে, এটা একটু চিন্তা করতে হবে। এটা রাফে করতে পারো অথবা খাতায় করে দেখতে পারো। তুমি যদি দুইভাবে উইকিং নিয়মটা দেখাও কোনো প্যারা নেই, স্যার এখানে ইনশাল্লাহ তোমাকে নাম্বার কাটবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু নো কি, যে দ্রবণের প্রকৃতিটা কি হবে, লিমিটিং তোমার হচ্ছে অ্যাসিডিক নাকি ক্ষারীয়, এবং লিমিটিং বিক্রিয়কটা কি হয় বের করা যায়। ওকে, আচ্ছা, পরের ম্যাথটাতে আসি আমরা। আশা করি বুঝতে পারছি লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো এইভাবে আমরা করলে আমাদের ইজি হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন, 1 নং পাত্রের দ্রবে মোট পরমাণুর সংখ্যা কত? 1 নং পাত্রটা কোনটা? এটা, এটার পরমাণুর সংখ্যা জানতে চাইছে, কিন্তু এখানে আছে কি? আছে অণু, আছে অণু, কিন্তু জানতে চাইছে পরমাণুর সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো, আগে এটা লিখবো। ভি দেয়া আছে কত? 500 ml। তাহলে এটাকে যদি লিটারে নেই কত আসবে? 0.5 লিটার। ঘনমাত্রা এস দেয়া আছে কত? 0.25 মোলার। এরপরে এর আণবিক ভরটাও লিখি আমরা, আণবিক ভরটা কত? 106। বের করতে হবে কি? পরমাণুর সংখ্যা। আচ্ছা, এটা তো একটা অণু, এটা কি একটা অণু? তাহলে যেহেতু এটা একটা অণু, এখান থেকে আমরা ডিরেক্টলি পরমাণু বের করতে পারবো না, আগে আমরা বের করব অণুর সংখ্যাটা, এরপরে অণু থেকে পরমাণু সংখ্যাটা বের করবো। মানে এই ইনফরমেশনে যে 500 ml 0.25 মোলারে কতটুকু অণু আছে সেটা আমি আগে বের করব, এরপরে অণু সংখ্যা থেকে আমি পরমাণু সংখ্যা উইকিক নিয়মে বের করে ফেলবো। ওকে, তাহলে দেখি এই ইনফরমেশনে কতটা অণু আছে। তাহলে আমি যদি অণু সংখ্যাটা বের করতে চাই, দেখো ভি আছে এস আছে, ঠিক আছে? তাহলে আমরা কোন সূত্রে যেতে পারি? দেখো আমরা এই সূত্রের সিকোয়েন্সটাকে পড়ছি, দাঁড়াও দেখাচ্ছি আমি। সূত্রের সিকোয়েন্সটা এই যে n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু n বাই na ইকুয়াল টু এস ভি, যেখানে ভিটা লিটারে ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। এখানে ভিটা কিসের? লিটার। এই সিকোয়েন্সটা পড়ছে। তাহলে এখানে আমার কোন সূত্র ইউজ করতে হবে দেখো তো। আমি সূত্র ইউজ করব এটা। আমি কোন সূত্র ইউজ করবো দেখো, আমি সূত্র ইউজ করব তোমার হচ্ছে এই যে দেখো ডাব্লিউ বাই এম, এটা আমার লাগবে না, আমার দেয়া আছে কি এস এর মান, ভি এর মান, আর আমার এন এর মানটা বের করতে হবে, এন এ জানি। তাহলে আমার আমার হচ্ছে তোমার হচ্ছে এতটুকু বের করতে হবে। হ্যাঁ, আমার হচ্ছে কতটুকু লাগবে দেখো, আমার হচ্ছে এই যে এই সূত্রটা লাগবে শুধুমাত্র, এই সূত্রটা আমার কি লাগবে। ঠিক আছে? তাহলে এই সূত্রটা যদি আমি নেই তাহলে আমার চলে আসবে। দেখো আমি এখানে এস এর মান জানি, ভি এর মান জানি, আমি এন এর মানটা বের করতে হবে, অনুসংখ্যা, আর এন এ তো জানি অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এই সূত্রটা ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে চলো এই সূত্রটা ইউজ করি আমরা। ওকে, তাহলে এন বাই এন এ ইকুয়াল টু এস ভি, যেখানে ভিটা কিসের? লিটারে। তাহলে এখানে এনটা বের করতে হবে, এন কিন্তু পরমাণুর সংখ্যা নেই, এন অণুর সংখ্যা, অণুতে আসছে না, তাহলে ডিরেক্টলি অণুর সংখ্যা পাবো। তাহলে এখানে এস ভি এন এ, এন এ মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এস কত দেওয়া আছে? এস হচ্ছে 0.25, ভি কত? ভি হচ্ছে 0.5, আর এন এ কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10⁻23। তাহলে এখানে দেখি কত আসে, 0.25 ইন্টু 0.5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, 7.525 ইন্টু 10⁻22টি অণু, কিসের অণু? সোডিয়াম কার্বনেট। আমি এখন অণুর সংখ্যা পাইলাম, কিন্তু আমাকে বের করতে হবে কি? পরমাণুর সংখ্যা। চলো পরমাণু সংখ্যাটা বের করি। কেমনে বের করবে দেখো, তুমি এইভাবে লিখবা, একটা সোডিয়াম কার্বনেট অণু কয়টা পরমাণু আছে? একটা, একটার জন্য গোনো, সোডিয়াম 2টা, কার্বন একটা 3টা, আর 3 6টা।
তাহলে 6টা পরমাণু আছে, 6টি পরমাণু। তাহলে এখানে কয়টা আছে ভাইয়া দেখো তো, এই যে এতগুলা। তাহলে 7.525 ইন্টু 10⁻22 এতটি সোডিয়াম কার্বনেট। অণুতে কয়টা পরমাণু থাকবে জাস্ট গুণ দিবা এটার সাথে। তাহলে এখানে 7.525 ইন্টু 10⁻22 ইন্টু 6। দেখি আমাদের আনসার কত আসে। আমাদের আনসারটা কত আসে আমরা চলো বের করি। 7.525 ইন্টু 10⁻23 ইন্টু জাস্ট 6, 4.515 4.515 ইন্টু 10⁻24 এতগুলা কি আছে পরমাণু আছে, এতটি পরমাণু। শেষ, বোঝা গেছে? এভাবে হচ্ছে বেসিক্যালি আমরা বের করে ফেলবো। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। আচ্ছা, বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে? বি পাত্রটা কোথায়? এই যে বি পাত্র দ্বারা কত লিটার ডেসিমোলার, কত লিটার মানে ভি এর মান বের করতে বলছে, আয়তন। ডেসিমোলার দ্রবণ মানে কি? ডেসিমোলার বললে মনে রাখবা ঘনমাত্রা মান ফিক্স, কত? 0.1 মোলার। সেমিমোলার বললে 0.5, সেন্টিমোলার বললে 0.01। ওকে, আচ্ছা তাইলে এখানে ভিটা বের করতে হবে। আর এখানে কি কি ইনফরমেশন দেয়া আছে? 6 গ্রাম দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বিপাত্র না, এই যে বিপাত্র, তাহলে 6 গ্রাম, তার মানে ডাব্লিউ এর মান হচ্ছে 6। আর এম আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডের? দেখো 40 আসবে, কত? 40। তাহলে আমরা আমাদের সূত্রটা ইউজ করি বি বের করার জন্য। ডাব্লিউ বাই এম ইকুয়াল টু কি? এসভি। ডাব্লিউ বাই এম ইকুয়াল টু কি? এসভি, যেখানে ভিটা লিটারে থাকে। তাহলে ভি বের করতে হবে, রাইট? তাহলে ডাব্লিউ বাই এম এস হবে, এই যে ভি, এসটা সাইড চেঞ্জ করবে, এম এস, রাইট? তাহলে তোমার ডাব্লিউ কত? ডাব্লিউ দেওয়া হচ্ছে 6, এম আণবিক ভর কত? 40, এস কত? এস হচ্ছে 0.1, এই যে। তাহলে ভিটা পেয়ে যাব। দেখি ভিটা কত আসে। 6 ডিভাইড বাই 4, 40 ইন্টু 0.1 তো 4ই আসবে। তাহলে এটা আসবে, হ্যাঁ এটা আসবে 3/2 মানে 1.5 লিটার। এটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? ওকে, আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে যাই। 1 এবং 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে? আচ্ছা 1 এবং 2 মানে এটা আর এটা মিশ্রণ করলাম, মিশ্রণ করার পরে আমি প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাবো এটা জানতে চাইছি। তার মানে এই দুইটা বিক্রিয়া করলে একটা গ্যাস উৎপন্ন হবে, এটা কনফার্ম, নাম্বার 1। 2 নম্বরটা হচ্ছে, এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে, ভাই এই দুইটাকে মিশ্রণ করলাম, এখন কত লিটার গ্যাস পাবো, এটাকে আমি কোত্থেকে বের করবো? এটাকে আমি এইচসিএল মানে উইকিক নিয়ম ধরা লাগবে না যে এত থেকে এত গ্যাস উৎপন্ন হয়? এখন কোত্থেকে ধরবো? আমি কি সোডিয়াম কার্বনেট থেকে কতটুকু গ্যাস উৎপন্ন হয়েছে সেটা বের করবো, নাকি এইচসিএল থেকে কত লিটার গ্যাস উৎপন্ন হয়েছে সেটা বের করবো? তোমাকে একটু ভালো করে বলি, ভালো করে মাথায় নিয়ে নাও। তুমি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদ বের করবা। সেটা হতে পারে লবণ, হতে পারে গ্যাস। কোত্থেকে বের করবা? লিমিটিং বিক্রিয়ক থেকে। তার মানে তোমার সহজ কাজ আগে হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা বের করে ফেলা। কেন? কারণ একটা রাসায়নিক বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করে, মানে সে অনেক এনার্জেটিক। তুমি তাকে বললা, সে 100% কাজটা করে ফেলবে। লিমিটিং বিক্রিয়কটা এমনই, তাকে বিক্রিয়াতে অংশগ্রহণ করলা, সে যতটুকু আছে ততটুকু বিক্রিয়াতে পুরোপুরি অংশগ্রহণ করবে। তার মানে তার থেকে তুমি সর্বোচ্চ আউটপুট পাবা। মানে যে যত বেশি কাজ করতে পারে তার থেকে তো তুমি সর্বোচ্চ আউটপুট পাবা। তেমনি লিমিটিং বিক্রিয়ক পুরোপুরি কাজ শেষ করে ফেলে, তার থেকে তুমি সব থেকে বেশি আউটপুট পাবা। তাই লিমিটিং বিক্রিয়ক থেকে কতটুকু গ্যাস উৎপন্ন হবে এটা বের করবা। আর লবণ বললে কতটুকু লবণ উৎপন্ন হয় সেটাও বের করবা। ওকে, তাহলে আমাকে গ্যাসের কথা বলছো, তাহলে সবার আগে কি কাজ? এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ, সবার আগে ডাব্লিউটা বের করা। এখানে ডাব্লিউ আছে না, এখানে ডাব্লিউ আছে না, তাহলে এইটা 1 নং এবং 2 নং পাত্রে ডাব্লিউটা বের করতে হবে। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের ডাব্লিউটা বের করার আগে কোন সূত্র নিতে পারি দেখো তো? আমরা ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এসভি সূত্রটা নিব। ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এসভি। আচ্ছা, এখানে W1 M1 S1 V1 দিয়ে আসলাম 1 নং দ্রবণের জন্য। তাহলে এখানে বের করতে হবে কিসের মান? W। তাহলে W1 ইকুয়াল টু হবে কি? S1 V1 M1। এটা কারোর জন্য? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। তাহলে দেখি আমরা কত আসে। W of Na2CO3, S1 কত? ঘনমাত্রা দেয়া আছে 0.25। V1 কত? V1 হচ্ছে 500 মিলিলিটার মানে 0.5। আর এম আণবিক ভর কত সোডিয়াম কার্বনেটের? মাথায় রাখবা 106। তাহলে দেখি কত আসে। 25 ইন্টু 0.5 ইন্টু 106, 13.25 গ্রাম।
বের করলাম আমি। এখন বের করতে হবে ইন্ডিভিজুয়ালি HCl এরটা। তাহলে আমরা যদি ডাব্লিউ অফ HCl দিই, তাহলে এখানে এই যে সূত্রটা তো এটাই, S2V2M2। তাহলে এখানে S2 কত দেয়া আছে? 0.325। V2 কত দেয়া আছে? 700 মিলিলিটার, মানে 0.7। M2 কত HCl এর জন্য? 36.5। এই যে দেখি ভাই কত আসে এটা। 0.325 ইন্টু 0.7 ইন্টু 36.5, তাহলে 8.3 গ্রাম এই যেটা আসছে। তাহলে আমি সোডিয়াম কার্বনেট এবং HCl এ ডাব্লিউটা বের করে ফেলছি। এখন কি করব? বিক্রিয়াটা করব। ঠিক আছে, তার আগে লিখে নিই একটু যে W of Na2CO3, W of Na2CO3 কতটুকু? 13.25 গ্রাম, আর W of HCl 8.3 গ্রাম। এরপরে কি করব? বিক্রিয়াটা করে ফেলবো। চলো বিক্রিয়াটা করি। Na2CO3 প্লাস HCl ইকুয়াল টু NaCl প্লাস কার্বন ডাইঅক্সাইড আর পানি। আচ্ছা, তাইলে এখানে সমতাকরণ করা লাগবে। Na2CO3 এখানে কয়টা সোডিয়াম আছে? 2টা। তাহলে এখানে 2 দাও। 2 দিয়েতে ক্লোরিন 2টা হয়ে গেছে। এখানে কয়টা আছে? 1টা। তাহলে সামনে 2 দাও। এখন হাইড্রোজেন 2টা হয়ে গেছে, এখানে হাইড্রোজেন 2টা। অক্সিজেন এখানে 3টা, এখানে 3টা। তাহলে সব সমতাকরণ এখন ডান। এখন কত মোল আছে এটা দেখতে হবে। কাকে কাকে নিয়ে কাজ করবো? লিমিটিং বিক্রিয়ক ম্যাথগুলোতে শুধু বিক্রিয়ক নিয়ে কাজ করা হয়। এই যে বিক্রিয়ক, এটা 1 মোল আছে, এটা আছে 2 মোল। তাহলে এগুলোকে কি কনভার্ট করতে হবে? গ্রামে। তাহলে এটাকে যদি গ্রামে কনভার্ট করি 106 গ্রাম। এটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে আসবে কত দেখি? 73 মনে হয়, 36.5 ইন্টু 2, হ্যাঁ 73, 73 গ্রাম। ওকে, আচ্ছা। সবার আগে লিমিটিং বিক্রিয়কটা বের করতেছে, ওখান থেকে কত লিটার গ্যাস পাওয়া যায় সেটা বের করব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 106 গ্রাম Na2CO3 বিক্রিয়া করে কতটুকুর সাথে বলো তো? 73 গ্রাম HCl এর সাথে। এখন সোডিয়াম কার্বনের পাত্রে আছে কত? 13.25 গ্রাম বিক্রিয়া করে। 13.25 ইন্টু 73 ডিভাইডেড বাই 106। তাই দেখি কতটুকু HCl আসে। দেখি আমাদের আবার উল্টা প্রসেসে যেতে হবে কি না, তাই না? আমরা আগে চেক করবো এটা। তাহলে 13.25 ইন্টু 73 ভাগ 106 কত আসছে? 9.125। 9.125। দেখো পাত্রে HCl আছে কতটুকু বলতো? 8.3, কিন্তু বিক্রিয়া করতেছে বেশি। তার মানে কি? মানে ওই যে বাজারে পাঠাইছে কম টাকা আর কিনে আনতে বলছে বেশি জিনিস, বেশি টাকার জিনিস। তাহলে এটা তো হবে না, তাহলে উল্টা প্রসেসে যেতে হবে। তাহলে উল্টা প্রসেসটা আমরা একটু করি। উল্টা প্রসেসে হচ্ছে এখন আমরা দেখবো, তার মানে সোডিয়াম কার্বনেটটাকে ওই সাইডে রাখবো, HClটাকে এই সাইডে আনবো। তাহলে এখন লিখবো 73 গ্রাম HCl বিক্রিয়া করে কতটুকুর সাথে? 106 গ্রাম। 106 গ্রাম Na2CO3। HCl আছে কতটুকু পাত্রে দেখি? এই যে 8.3 গ্রাম। তাহলে 8.3 গ্রাম HCl বিক্রিয়া করবে 8.3 ইন্টু 106 ডিভাইডেড বাই 73, এই যে এত গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা দেখি এটা একটু কত আসে। আমরা এটা একটু কত আসে। 8.3 ইন্টু 106 ডিভাইডেড বাই 73, এটা আসে 12.05। এখন ভাই আমরা একটু দেখি 12.05 গ্রাম সোডিয়াম কার্বনেট আসলো। দেখি একটু মিলাই দেখি। অবশ্যই যে এক প্রসেসে না গাইলে উল্টা প্রসেসে আনসার মিলবে। তাহলে 12.05 কতটুকু আছে সোডিয়াম কার্বনেট? 13.25, মানে আছে বেশি, বিক্রিয়া করতেছে কম। তার মানে কি? সোডিয়াম কার্বনেট পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করে নাই, সে অবশিষ্ট আছে। ঠিক আছে, তার মানে সোডিয়াম কার্বনেট কি? অবশিষ্ট। তাহলে অবশিষ্ট সোডিয়াম কার্বনেট, অবশিষ্ট সোডিয়াম কার্বনেট 13.25 মাইনাস কত? 12.05। 12.05। তাহলে দেখি আমরা এটা কত আসে। 13.25 মাইনাস 12.05, এটা আসবে হচ্ছে 1.2।
1.2 গ্রাম। তার মানে যেহেতু সোডিয়াম কার্বনেট অবশিষ্ট, তাহলে লিমিটিং বিক্রিয়ককে HCl। HCl 8.3 গ্রাম ছিল, এই HCl 8.3 গ্রামই পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করছে কতটুকুর সাথে? 12.05 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। তার মানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে HCl, তাই না? লিমিটিং বিক্রিয়ককে HCl, লিমিটিং বিক্রিয়ক HCl। আচ্ছা, এখনো কাজ শেষ হয় নাই, কিন্তু আমাকে কিন্তু গ্যাস বের করতে বলছিল, তাই না? গ্যাস বের করতে বলছিল। আচ্ছা, গ্যাসটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড। কত মোল আছে এটা? 1 মোল আছে, মানে 44 গ্রাম। তাহলে আমি এখন কতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো, এটা কিন্তু বলছিল প্রমাণ অবস্থায়। দেখো প্রমাণ অবস্থায়, তাই না? এই যে কত লিটার গ্যাস প্রমাণ অবস্থায়, তার মানে কি প্রমাণ অবস্থায় আমাকে বের করতে হবে কত লিটার গ্যাস পাবো। তার মানে আমার এখানে গ্রামে কনভার্সন করলে কিন্তু হবে না, আমাকে কনভার্টার কিসে করতে হবে? 1 মোলটাকে গ্রামে না, 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, আমরা জানি। এই মোলটাকে লিটারে কনভার্ট করতে হবে। 1 মোল এসটিপিতে কত? 22.4 লিটার। তাহলে তুমি একটা কাজ করবে, এই 44 গ্রামটাকে মুছে দিয়ে তুমি এখানে লিখবা 22.4। কি লিখবা? 22.4 লিটার। এখন কোত্থেকে পাচ্ছ? এই যে এখান থেকে, HCl থেকে। কতটুকু? 73 গ্রাম। এই যে 73 গ্রাম HCl থেকে পাচ্ছ কতটুকু? 22.4 লিটার। এটাই লিখবা তুমি, ঠিক আছে? কারণ আমি বুঝে গেলাম যে আমার লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে HCl, রাইট? তাহলে আমি এই HCl থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাই সেটাই বের করব। তাহলে আমি এখানে লিখি যে 73 গ্রাম HCl থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড পাই কতটুকু এসটিপিতে? 22.4 লিটার। 22.4 লিটার, তাই না? এই যে আমরা দেখলাম এখানে 73 গ্রাম থেকে HCl থেকে আমরা পাচ্ছি 22.4 লিটার। এখন HCl কতটুকু ছিল? কই আমার HCl? এই যে 8.3 গ্রাম। 8.3 গ্রাম আমার HCl ছিল, 8.3 গ্রাম। তাহলে 8.3 গ্রাম HCl থেকে আমরা কতটুকু পাবো কার্বন ডাইঅক্সাইড? দেখো 8.3 ইন্টু 22.4 ডিভাইডেড বাই নিচে কত? এই যে 73, ঐকিক নিয়ম, এত লিটার। তাহলে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাবো? পেয়ে যাবো। তাহলে এটা দেখি 8.3 ইন্টু 22.4, আর নিচে কত? নিচে হচ্ছে 73। তাহলে এটা আসে 2.54 লিটার। কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছি? 2.54 লিটার। ডান, শেষ। বোঝা গেছে? তাহলে শুরুতে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব, এরপর ওই লিমিটিং বিক্রিয়ক থেকে কত লিটার গ্যাস বা কত গ্রাম গ্যাস অথবা কত গ্রাম লবণ বের করবো আমরা এইভাবেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি বলছে? যে সি পাত্র, এই যে এটা হচ্ছে সি পাত্র। সি পাত্র কি আছে? এ পাত্র এবং বি পাত্রের মিশ্রণ। সি পাত্রের দ্রবণে কোন ধরনের লিটমাস বর্ণের পরিবর্তন ঘটবে? কোন ধরনের লিটমাস পেপারের বর্ণ ঘটবে এটা বুঝবো কিভাবে? এটা ডিপেন্ড করে তোমার দ্রবণটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়। যদি অ্যাসিডিক হয় তাহলে সেটা নীল লিটমাসকে লাল করবে, আর যদি তোমার হচ্ছে ক্ষারীয় হয় তাহলে সেটা লাল লিটমাস পেপারটাকে নীল করবে। সিম্পল, ঠিক আছে? তাহলে কোন ধরনের লিটমাসের পেপার পরিবর্তন হবে এটা ডিপেন্ড করে অবশিষ্ট কে বা দ্রবণের প্রকৃতিটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয় ওটার। তাহলে আমাকে মেন বের করতে হবে অবশিষ্টটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়। ওকে, আচ্ছা, তাহলে আবার লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। তাহলে আমি দেখবো যে আমার ডাব্লিউ দেয়া আছে কিনা। সালফিউরিক অ্যাসিডের কি ডাব্লিউ দেয়া আছে? নাই। তাহলে এটা ডাব্লিউটা বের করতে হবে, রাইট? তাহলে এটার কি করবো আমরা? ডাব্লিউটা বের করব। তাহলে সালফিউরিক অ্যাসিডে যদি ডাব্লিউ বের করতে চাই, ডাব্লিউ অফ H2SO4 লাগবে আমার। এটা বের করতে চাই, এটা কত আসবে? এটা আমরা ইউজ করতে পারি এই যে সূত্রটা, W/M = SV, যেখানে ভিটা কি লিটারে, যে সূত্রটা। তাহলে ডাব্লিউ করলে কি হবে? SVM। এস কত? সেমিমোলার, মানে এখানে 0.5। ভি কত? ভি হচ্ছে এই যে 200 মিলিলিটার, মানে 0.2 লিটার। আর এম কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। তাহলে দেখি কত আসে, দেখি কত আসে। এটা মানে 0.9, এটা আসবে 0.5 ইন্টু 0.2 ইন্টু 98, না 9.8 আসছে, 9.8। এই যে 9.8, হ্যাঁ, কারণ 0.5 ইন্টু 0.2 করলে 0.1 আসে। 0.1 এর সাথে 98 গুণ করলে 9.8 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডে দেয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কত ভাই বলো? এটা দেয়া আছে হচ্ছে 6 গ্রাম। ডাব্লিউ তো পেয়ে গেলাম, পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে বিক্রিয়াটা করা। তাহলে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 এর বিক্রিয়া করছি। তাহলে এখানে উৎপন্ন হবে Na2SO4, মানে সোডিয়াম সালফেট এবং পানি। সমতাকরণ করতে হবে, দুইটা সোডিয়াম এখানে 2 দাও, 2 দিতে হাইড্রোজেন 2টা, এখানে 2টা, 4টা হয়ে গেছে। তাহলে 2 দাও, দেখবে এখন সমতাকরণ ঠিক আছে। তাহলে বিক্রিয়ক নিয়ে কাজ। তাহলে দেখো এটা কয় মোল আছে? 2 মোল, লেখো নিচে 2 মোল। এটা কয় মোল আছে? 1 মোল, লেখো নিচে 1 মোল। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40 গ্রাম, 2 মোল মানে কত? 80 গ্রাম। 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত? 98 গ্রাম। তাহলে ওই যে আগের মতো
তোমার হচ্ছে কত মোল কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করা সেটা বের করা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, ডট 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 দ্বারা বুঝে নিও বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু ভাইয়া? কই কই তুমি কই? এই যে 6 গ্রাম। তাহলে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে যে 6 ইন্টু 98 ডিভাইডেড বাই নিচে কত 80। দেখি আবার উল্টা প্রসেসে যাওয়া লাগে নাকি। ঠিক আছে, তাহলে এখানে 6 ইন্টু 98 নিচে কত 80, 7.35 আসছে, 7.35 গ্রাম। দেখি সালফারিক অ্যাসিড আছে কতটুকু, 9.8 গ্রাম। বাচ্ছি উল্টার প্রসেসে যাওয়া লাগবে না, সালফারিক অ্যাসিড আছে বেশি, বিক্রিয়া করতেছে কম, তার মানে সালফারিক অ্যাসিড অবশিষ্ট, রাইট? আছে 9.8 গ্রাম, বিক্রিয়া করছে 7.35 গ্রাম, তার মানে সালফারিক অ্যাসিড অবশিষ্ট। তাহলে অবশিষ্ট সালফারিক অ্যাসিড, অবশিষ্ট সালফারিক অ্যাসিড এই যে 9.8 মাইনাস 7.25, দেখি আমাদের কত আসে। সরি 7.35, তাহলে দেখি আমাদের কত আসে। 9.8 মাইনাস 7.35, 2.45। আর যেহেতু সালফারিক অ্যাসিড অবশিষ্ট, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? অ্যাসিডিক। আর লাল করবে, নীল লিটমাস পেপারটাকে কি করবে? লাল করবে, এই সালফারিক অ্যাসিড। তাহলে দ্রবণের প্রকৃতি হচ্ছে অ্যাসিডিক। আর লিমিটিং বিক্রিয়া উল্টা হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণের প্রকৃতি কি? অ্যাসিডিক। শেষ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হলো। আচ্ছা, বলছে উদ্দীপকের 1 নং, এই যে এটা 1 নং হতে 57.5 গ্রাম যৌগিক গ্যাস, তার মানে এটাকে উত্তপ্ত করলে একটা যৌগিক গ্যাস পাওয়া যাবে। ওই গ্যাস পেতে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন সেটা জানতে বলছে। আচ্ছা, কঠিন ক্যালসিয়াম নাইট্রেট আছে, ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত কি? এই যে ক্যালসিয়াম নাইট্রেট, CaNO3 আর এখানে 2। এটাকে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি কি পাবো? এখানে পাবো ক্যালসিয়াম অক্সাইড, এখানে পাবো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে পাবো অক্সিজেন গ্যাস। এখন কি করতে হবে? সমতাকরণ করতে হবে। আচ্ছা, কেয়ারফুল সমতাকরণ করার সময়। আচ্ছা, দেখি নাইট্রোজেন এখানে আছে 1 2টা, তাহলে এখানে 2 দিতে হবে, দিলাম। আচ্ছা, এরপরে 2 দেওয়াতে কি হইলো দেখি। অক্সিজেন 2 দুগুণে 4, এখানে 2 6, এখানে 1 7টা। এখানে অক্সিজেন কয়টা আছে? 3 দুগুণে 6টা। ঝামেলা লেগে গেল। অক্সিজেন এখানে 4 2 6 1 7টা, আর এখানে হচ্ছে 6টা। তার মানে এখানে অক্সিজেনকে বাড়াইতে হবে, রাইট? এখানে কি করতে হবে? অক্সিজেনকে বাড়াইতে হবে। তোমাকে আমি একটা কথা বলি, তুমি সবসময় চিন্তা করবা কোন একটা জিনিস যদি বেজোড় থাকে সেটাকে জোর বানানো। যেমন এখানে একমাত্র বেজোড় আছে কিন্তু অক্সিজেন, দেখছো একটা, 2 2 4 1 5, এই যে এটা বেজোড়, এটার কারণে বেজোড়টা হয়েছে। এটা জোর বানাও, সমস্যার সমাধান হবে। যে জোর বানাইতে সামনে 2 দিলাম, 2 দিয়েতে ক্যালসিয়াম কিন্তু 2টা হয়েছে, তাহলে 2 দেই, দিলাম 2 দিয়েতে। এখন ক্যালসিয়াম তো 2টা হয়েছে, আবার নাইট্রোজেন দেখো 2টা, এখানে 2টা, 4টা হয়েছে, তাহলে এখানে 4 দাও। এখন অক্সিজেন কয়টা হলো দেখি। অক্সিজেন এখানে 3 দোকানে 6 আর সামনে আরো 2, তাহলে 6 দোকানে 12টা। এখানে কয়টা দেখি? 4 দোকানে 8, 2 10, আর এখানে 2 12, তার মানে ঠিক আছে, সমতাকরণ ডান। আর এখানে যৌগিক গ্যাসটা কি? এটা তো কোনো গ্যাস না, এটা গ্যাস আর এটা গ্যাস, এটা তো একটা মৌলিক গ্যাস, তাহলে এটা যৌগিক গ্যাস, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কথা বলছে। ওকে, আচ্ছা, তাহলে আমার কাজ কাকে কাকে নিয়ে? ক্যালসিয়াম নাইট্রেটকে নিয়ে। এই যে বলছে না কি পরিমাণ বিক্রিয়কের প্রয়োজন, মানে বিক্রিয়ক নিয়ে কাজ, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড নিয়ে কাজ। এখন দেখি কত মোল আছে কোনটা। এটা আছে 2 মোল, 2 মোল। এটা কয় মোল? এটা আছে 4 মোল। কত গ্রাম দেখি আমরা একটু গ্রামে কনভার্ট করব। তাহলে ক্যালসিয়াম নাইট্রেট আণবিক ভরটা দেখি 40 প্লাস নাইট্রোজেন 2টা, রাইট? তাহলে একটা নাইট্রোজেন 14, 2টা কত হবে? 28। অক্সিজেন 6টা, অক্সিজেন কয়টা? 6টা, তাহলে একটা তো 16, 6টা কত হবে? 96, 164 আসছে 1 মোলের জন্য, তাই 2 মোলের জন্য কত হবে? 328। তাহলে এটা আসতেছে 328 গ্রাম। ওকে, আর এটা কত দেখি। নাইট্রোজেন তো 14, রাইট? 7 দুগুণে 14, আর অক্সিজেন একটার জন্য 16, দুইটার জন্য কত? 32। কত আসতেছে? 32 আর 14 যোগ করলে 46, এর সাথে গুণ করবো কত? 4, তাহলে 184, 184 গ্রাম। আচ্ছা, তাহলে এখানে 2 মোল মানে কত বুঝাই লিখলাম, 4 মোল মানে কতটুকু বুঝাই সেটাও লিখলাম। এখন উদ্দীপকের 1 নং হতে, মানে এই যেটা হতে 57.5 গ্রাম যৌগিক গ্যাস পেতে,
মানে এটা যদি আমি 57.5 পেতে চাই তাহলে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন, মানে এটা কতটুকু লাগবে সেটা বের করতে হবে। তার মানে এইটা কতটুকু লাগবে সেটা জানতে চাইছে। তার মানে এই অংশটুকু ডানে থাকবে, ডানে ডানে কতটুকু পাবো এটা বের করতে বলছে, কতটুকু বিক্রিয়ক লাগবে এটা বের করতে বলছে। তাহলে বামে থাকবে কে, এই যে এই পোর্শনটুকু। তাহলে আমি এই পোর্শনটুকু থাকবে বামে নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে আমি লিখি 184 গ্রাম নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করতে বিক্রিয়ক কতটুকু, উৎপন্ন করতে এই যে ক্যালসিয়াম নাইট্রেট কতটুকু লাগবে 328 গ্রাম উৎপন্ন করতে বিক্রিয়ক ক্যালসিয়াম নাইট্রেট কতটুকু লাগে 328 গ্রাম, বিক্রিয়ক 328 গ্রাম। 184 গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতে বিক্রিয়ক কতটুকু লাগবে ক্যালসিয়াম নাইট্রেট 328 গ্রাম। আচ্ছা, এখন কত গ্রাম যৌগিক গ্যাসের কথা বলছে 57.5, তাহলে 57.5 গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করতে বিক্রিয়ক, তাহলে এখানে মানে ক্যালসিয়াম নাইট্রেট এই 57.5টা উপরে চলে যাবে না, তাহলে এই যে 57.5 উপরে ইন্টু 328, আর নিচে কি থাকবে, নিচে থাকবে এই যে অংশটুকু 184। শেষ, এটা হচ্ছে আমার আনসার। তো দেখি আমাদের আনসারটা কত আসে, আমাদের আনসারটা কত আসে আমরা একটু দেখি। তাহলে এখানে 57.5 ইন্টু 328 আর নিচে কত 184, এটা আসবে হচ্ছে 102.5 গ্রাম কি তোমার ক্যালসিয়াম নাইট্রেট, এটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে, এটা উইকিক নিয়মের ম্যাথ, আশা করি বুঝতে পারছি কি পরিমাণ বিক্রিয়ক দরকার 102.5 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটাতে যাই আমরা। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছে যে 2 নং পাত্রের দ্রবণ, মানে এই যে এখানে 2 নং পাত্র আছে, এই দ্রবণের সাথে যদি আমি 6.35 গ্রাম HCl যোগ করি তাহলে দ্রবণটি প্রশমিত হবে কিনা। আচ্ছা, দ্রবণটি প্রশমিত হবে কিনা এই কোশ্চেনটা মানে কি বুঝাইছে, দেখো এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলে তো প্রশমন বিক্রিয়া হবে, কিন্তু দ্রবণটি প্রশমিত হবে কিনা তাও কেন বললো, কারণ এটা বুঝাইছে যে দ্রবণটি সম্পূর্ণরূপে প্রশমিত হবে কিনা এটা জানতে চাইছে। এখন সম্পূর্ণরূপে প্রশমিত কখন হয়, যখন কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় 2টা লিমিটিং বিক্রিয়ক পাওয়া যায়। 2টা লিমিটিং বিক্রিয়ক পাওয়া যায় মানে কি, মানে অ্যাসিড যতটুকু নিচ্ছে ততটুকুই বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, ক্ষার যতটুকু নিচ্ছে ততটুকুই বিক্রিয়াতে অংশগ্রহণ করে ফেলছে, তখন এটা হয় কি বলতো, এটাই হয় হচ্ছে তোমার সম্পূর্ণরূপে প্রশমন। তাহলে এখন আমরা এটাই দেখবো যে সম্পূর্ণরূপে প্রশমন হচ্ছে কিনা। তাহলে আমাকে বের করতে হবে ডাব্লিউটা। তাহলে আমার HCl এর ডাব্লিউ তো দেয় আছে, তাই না, ডাব্লিউ অফ HCl কতটুকু বলতো 6.35 গ্রাম, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের কি HCl ডাব্লিউ দেয়া আছে না, ডাব্লিউ দেয়া নেই। তাহলে বের করতে হবে ডাব্লিউটা, কেমনে বের করতে পারি দেখো, একটু চিন্তা করো। এখানে দেখো, এটা যদি ডাব্লিউ বের করতে চাই এখানে কিন্তু এসটা লাগবে, এস কি দেয়া আছে, নাই, এস তো দেয়া নেই, খালি আয়তনটা দেয়া আছে। তাহলে এখানে আবার বলে দিচ্ছে উভয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা সমান, মানে এটার যে ঘনমাত্রা এটারও সেম ঘনমাত্রা। তাহলে একটা কাজ করি, এটার ঘনমাত্রা বের করি, এটাই তো হবে ওর ঘনমাত্রা, তাহলে এটার ঘনমাত্রাটা আগে বের করব। ওকে, আচ্ছা, তাহলে এটা আমি যদি CH3 CH2OH এর ঘনমাত্রা বের করব, ঘনমাত্রা কি কি দেয়া আছে দেখি। দেয়া আছে হচ্ছে ভি কত, এই পাত্রে 300 মিলিলিটার, মানে কত 0.3 লিটার। ডাব্লিউ দেয়া আছে কত 12 গ্রাম। আর আণবিক ভরটা লাগবে, আণবিক ভরটা চলো বের করি। এটা কার্বন 2টা, তাই না, কার্বন 2টা, তাহলে 12 একটা, তাহলে 2টার জন্য 24 প্লাস হাইড্রোজেন কয়টা 3 2 5 1 6, অক্সিজেন 16 46। এসটা বের করবো চলো। আমরা জানি W/M = SV, তাহলে সুতরাং S = কি হবে, ভিটা এসে চলে যাবে, তাহলে W/MV, সরি, S = হবে W/MV। তাহলে এখানে W কত, W হচ্ছে 12, M কত আণবিক ভর 46, V কত 0.3। তাহলে দেখি এটা কত আসে, উপরে 12 নিচে হচ্ছে 46 × 0.3, এটা আসবে 0.869, মানে 0.87 ধরি, এত ঘনমাত্রা, ঠিক আছে। আচ্ছা, তাহলে W/M = SV, তাহলে S = হবে কি W/MV, W হচ্ছে 12 গ্রাম, আর এটা হচ্ছে 46, আর এটা কত 0.3, তাহলে 12 / 46 × 0.3 কত আসে 0.87 মোলার।
আচ্ছা, এখন এইটার ঘনমাত্রা পাইলাম না, তাহলে এখানে একটু লিখে নিও যে এস এর যে, সরি, এখানে একটু লিখে নিও যে এস এর মানে এই যে ইথানলের CH3CH2OH এটার যে ঘনমাত্রা, তোমার NaOH এর ঘনমাত্রা সেম। ঠিক আছে, এটা একটু লিখে নিও, এটা একটু লিখে নিও। ওকে, এটা একটু লিখে নিও। ওকে, আচ্ছা, তাইলে আমি পরের পৃষ্ঠা হচ্ছে আমি বের করি তাইলে তোমার হচ্ছে ডাব্লিউটা। তাহলে আমি ডাব্লিউ যদি বের করি, ডাব্লিউ অফ কে NaOH, তাহলে এটা SMV। এস কত? 0.87। এম কত আণবিক ভরটা? সোডিয়াম হাইড্রোক্সাইডে আমরা জানি 40। ভি কত? দেখো তো ভিটা কত ছিল, 200 মিলিলিটার না? এই যে মানে 0.2 লিটার, লিটার নিব 0.2। তাহলে দেখি এটা কত আসে। 0.87 ইন্টু 40 ইন্টু 0.2, 6.96, 6.96 গ্রাম। তাহলে এটা পাইলাম। আর আগেরটা কি ছিল? আগেরটা ছিল HCl, এটা কত ছিল? 6.35। এখন খেলা শুরু, এখন হচ্ছে আগের মতো খেলা। কি করতে হবে? বিক্রিয়া করতে হবে। তাহলে NaOH প্লাস HCl, খুবই কমন একটা বিক্রিয়া, ইকুয়াল টু হবে NaCl প্লাস পানি। তাহলে এখানে দেখো, এটা 1 মোল, এটাও 1 মোল, এটা 40 গ্রাম, এটা কত? এটা হচ্ছে 36.5 গ্রাম। তাহলে দেখো এখানে 40 গ্রাম NaOH বিক্রিয়া করে, 40 গ্রাম NaOH বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে, HCl এর সাথে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু? কই কই, এই যে 6.96। তাহলে 6.96, দেখি উল্টার প্রসেস আগানো লাগে কিনা। তাহলে এত বিক্রিয়া করে যে 6.96 ইন্টু 36.5 ডিভাইডেড বাই 40টাকে এসে আনো এত গ্রাম HCl। মেন কথা, সম্পূর্ণরূপে প্রশমিত তখনই হবে যখন এই দুইটা লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে 6.96 ইন্টু 36.5 ডিভাইডেড বাই 40, এটা আসছে 6.351, 6.351 গ্রাম HCl। তাহলে একটা জিনিস বুঝো ভাইয়া, এটা আনসারটা কিভাবে করবা দেখো। HCl আছে কতটুকু? 6.35 না? বিক্রিয়া করতেছে কতটুকু? 6.351। তার মানে সামান্যটুকু তোমার হচ্ছে বেশি হয়েছে। আছে পাত্রে এত, কিন্তু বিক্রিয়া করতেছে সামান্যটুকু বেশি। তার মানে কি 6.96 যদি দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করতেছে 6.96 সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু কতটুকুর সাথে? 6.351, মানে পাত্রে যেটা আছে তার থেকে সামান্য। তার মানে কি? মানে HCl পাত্র থেকে সামান্যটুকু কি লাগতেছে দেখো, এখানে সামান্যটুকু ডিফারেন্স লাগতেছে আমাদের কাছে। আর এখানেও 6.96 ছিল, এখানে আমরা 6.96 ইউজ করছি, কিন্তু এখানে যতটুকু আর এটা ক্লোজ না, এটার সাথে এটা তো মিলছে 6.96, 6.96, কিন্তু এটার সাথে দেখো 6.35, মানে সামান্য ডিফারেন্স। তাহলে তুমি এটাকে কিভাবে আনসার দিও? তুমি এটা আনসার দেবে, এটাকে উল্টা প্রসেসে আর যাওয়ার দরকার না। উল্টা প্রসেসে গেলে দেখবা অবশিষ্ট থাকবে সামান্য। আমি তোমাকে দেখাই উল্টা প্রসেসটা একটু, অবশিষ্ট উল্টা প্রসেসটা একটু দেখাই। তাহলে উল্টা প্রসেসে HCl কে আগে নিব। তাহলে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কতটুকু আছে HCl পাত্রে? 6.35 গ্রাম। তাহলে দেখো 6.35 গ্রাম HCl বিক্রিয়া করবে 6.35 ইন্টু 40 ডিভাইডেড বাই 36.5। দেখি আমাদের কত আসে। 6.35 ইন্টু 40 ডিভাইডেড বাই 36.5, 6.95, 9589 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো 6.958 আসছে না? এখানে কত? এখানে কিন্তু 6.96। তার মানে অবশিষ্ট কত? 0.00 সামথিং। এই যে অবশিষ্ট, মানে খুবই কম, খুবই কম, মানে নগণ্য অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে পাত্রে ছিল 6.96, কিন্তু বিক্রিয়া করতেছে 6.9589, 9589। তাহলে অনেক কম, দেখো অনেক কম। এই যে 6.96 মাইনাস 6.9589, এটা আসে কত? এটা আসে হচ্ছে 0.0011, খুবই কম, মানে সামান্যটুকু ডিফারেন্স। তার মানে তুমি এটাকে আনসারটা এভাবে লিখবা যে
বিক্রিয়াটি বা দ্রবণটি প্রায় সম্পূর্ণরূপে প্রশমিত হয়। প্রায় ডিপ্লোম্যাটিক অ্যান্সার, প্রায় সম্পূর্ণরূপে প্রশমিত হয় বা হবে। বোঝা গেছে? তাহলে তুমি লিখবা যে বিক্রিয়াটি প্রায় সম্পূর্ণরূপে কি হবে? প্রশমিত হবে। শেষ। ওকে, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। যশোর বোর্ড 2022-এ। আচ্ছা, এখানে বলছে এ এবং বি পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। আচ্ছা, কি পরিমাণ লবণ, তাহলে এই লবণটা কোত্থেকে বের করবো? NaCO3 নাকি নাইট্রিক অ্যাসিড? অলরেডি বলে দিচ্ছে। কোত্থেকে বের করবো? লিমিটিং বিক্রিয়ক থেকে। তাহলে আমরা শুরুতে লিমিটিং বিক্রিয়কটা বের করবো, এরপর ওখান থেকে কতটুকু লবণ উৎপন্ন হয় সেটা বের করে ফেলবো। তাহলে সবার আগে ডাব্লিউটা বের করতে হবে, রাইট? ডাব্লিউটা, তাহলে এখানে কি ডাব্লিউ দেয়া আছে? নাই। তাহলে আমরা একবারে সূত্র ইউজ করি, ডাব্লিউ অফ Na2CO3। অলরেডি এটা আমরা ইউজ করতে করতে বুঝে গেছি, ডাব্লিউ ইকুয়াল টু SVM, তাই না? এই যে S1V1M। তাহলে এস কত এখানে? S1 দেখো 0.75। V1টা কত ভাইয়া? V1টা হচ্ছে 200 মিলিলিটার, মানে 0.2 লিটার। M1টা কত? সোডিয়াম কার্বনেটের জন্য 106। তাহলে দেখো কত আসে, 0.75 ইন্টু 0.2 ইন্টু 106, 15.9 গ্রাম। ওকে, আচ্ছা তাহলে এখন 15.9 গ্রাম পাইলাম। নাইট্রিক অ্যাসিডটাও বের করি, HNO3 S2 V2 M2। তাহলে এখানে S2 কত ভাইয়া? S2 হচ্ছে 0.5। V2 কত? V2 হচ্ছে 0.15। ওই যে 150 মিলিলিটার দেওয়া আছে না, এটাকে লিটার নিয়ে 1000 দ্বারা ভাগ করবা, দ্যাটস ইট। আর M2 কত? নাইট্রিক অ্যাসিডটা আমরা বের করি, এটা মনে হয় 63 হওয়ার কথা। হাইড্রোজেন 1, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 3, 16, 48, হ্যাঁ 63। এই যে তার দেখি এটা কত আসে, তোমার 0.5 ইন্টু 0.15 ইন্টু 63, 4.725। এরপরে কি করতে হবে? বিক্রিয়া করতে হবে। এরপরে হচ্ছে বিক্রিয়াটা করতে হবে। বিক্রিয়াটা কাকে কাকে নিয়ে? নাইট্রিক অ্যাসিড HNO3 এবং সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এই সোডিয়ামটা যাবে নাইট্রেটের সাথে, তাহলে সোডিয়াম নাইট্রেট, এটাই লবণ। প্লাস কার্বনেট যেহেতু আছে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর সাথে পানি। সমতকরণ কি করতে হবে? মেইনটেইন করতে হবে। তাহলে এখানে সোডিয়াম 2টা ছিল, তাহলে এখানে সামনে 2 দিতে হবে। তাহলে 2 দেওয়াতে নাইট্রেট 2টা হয়ে গেল, এখানে 2 দিতে হবে, 2টা নাইট্রেট 2টা, আর হাইড্রোজেন 2টা, আর এখানে হাইড্রোজেন 2টাই আছে, আর বাকি সব ঠিক আছে। ওকে, বাকি সব ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো যে এটা 2 মোল। এটা কয় মোল? 1 মোল। 2 মোল মানে কত? 63। 63 আমরা কি করব? 2 দ্বারা গুণ দিব। কত আসবে এটা? 126 গ্রাম। আর এটা কত? 106 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে আমি এখানে লিখি 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, NO2CO3 এর সাথে। তাহলে নাইট্রিক অ্যাসিড পাত্রে আছে কতটুকু? দেখো আমরা বের করছি, নাইট্রিক অ্যাসিড আছে 4.725। কত? 4.725। 4.725। দেখি আমাদের উল্টা প্রসেস যাওয়া লাগে কিনা। আমাদের উদ্দেশ্য তো আগে লিমিটিং বিক্রিয়কটা বের করা, তাই না? 4.725 ইন্টু 106, এই যে উপরে ছিল, আর এই 126টা নিচে চলে যাবে, এত গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে দেখি কত আসে। চলো দেখি আমরা এটা কত আসে। 4.725 ইন্টু 106 ডিভাইডেড বাই 126, এটা আসে 3.975। দেখি আমাদের পাত্রে কত আছে। পাত্রে আছে 4.725। পাচ্ছি? উল্টা প্রসেস যাওয়া লাগবে না। পাত্রে আছে সরি, কই সোডিয়াম কার্বনেট কই? সোডিয়াম কার্বনেট না, হ্যাঁ 3.975। পাত্রে আছে 4.7 না, সরি, পাত্রে আছে এই যে এটা, এই যে এটা, এইটা, এই যে কত আছে পাত্রে? 15.9 গ্রাম। 15.9 গ্রাম পাত্রে আছে সোডিয়াম কার্বনেট, 15.9 গ্রাম। আর বিক্রিয়া করতেছে কতটুকু? 3.975। তাহলে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট, NO2CO3 এখানে অবশিষ্ট। কতটুকু দরকার না এটা বের করা, তুমি চাইলে বিয়োগ দিয়ে করতে পারো। আচ্ছা তাও আমি দেখাই দিই।
অবশিষ্ট হচ্ছে তুমি বের করতে পারবে যে এটা থেকে বিয়োগ বিয়োগ দিবা, দ্যাটস ইট। 15.9 থেকে বিয়োগ দিবা 15.9 মাইনাস 3.975। তাহলে এটা কত আসে? 15.9 মাইনাস 3.975, 11.925। তাহলে লিমিটিং বিক্রিয়ককে বোঝা যাচ্ছে, যেহেতু সোডিয়াম কার্বনের অবশিষ্ট, তাহলে লিমিটিং বিক্রিয়কে নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিড 4.725 ছিল, সে পুরোপুরি বিক্রিয়া করতে করছে 4.725 পুরোপুরি বিক্রিয়া করছে কতটুকুর সাথে? 3.975। তাহলে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তা আমার লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাইট্রিক অ্যাসিড, লিমিটিং বিক্রিয়ক কে নাইট্রিক অ্যাসিড। ডান, শেষ। ওকে, তাহলে এখন লবণ উৎপন্ন করতে বলছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক দিয়ে তো কাজ করতে হবে। এই যে লবণ, লবণটা কত মোল আছে? 2 মোল। কাজ করতে হবে কাকে কাকে নিয়ে? এই যে নাইট্রিক অ্যাসিড এবং ও। এই লবণ থেকে এই লিমিটিং বিক্রিয়ক থেকে সম্পূর্ণরূপে লবণটা পাবো। তাহলে সোডিয়াম নাইট্রেটটা দেখি কতটুকু 1 মোলের জন্য আগে। সোডিয়াম 23, নাইট্রোজেন 14, অক্সিজেন কত? তিনটার জন্য 16 3 48। তাহলে সোডিয়াম 23, নাইট্রোজেন 14, আর এটা হচ্ছে 48, তাহলে 85 আসছে। 2 দ্বারা গুণ দিলে 170 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে পাচ্ছে 170 গ্রাম লবণ। ঠিক আছে, 100 কতটুকু? হ্যাঁ, এই যে 126 গ্রাম থেকে 170 গ্রাম পাই। 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে লবণ, কতটুকু পাই? 170। তাহলে নাইট্রিক অ্যাসিড ছিল কতটুকু? এই যে 4.725। তাহলে 4.725 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে পাবো এই যে তোমার হচ্ছে সোডিয়াম নাইট্রেট লবণ 4.725 ইন্টু 170 ডিভাইডেড বাই এই যে 126টা নিচে চলে যাবে। দেখি ভাই আমাদের এটা কত আসে? 4.725 ইন্টু 170 ডিভাইডেড বাই 126, তো এটা আসছে 6.375 গ্রাম লবণ। এটা হচ্ছে আমার আনসার। তাহলে এতটুকু লবণ আসলে পা, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, 6.375 গ্রাম। অলরাইট, আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা কি বলছে দেখো এখানে, তোমার উদ্দীপকের দ্রবণদ্বয়কে মিশ্রিত করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে? আচ্ছা, উদ্দীপকের দ্রবণদ্বয়কে মিশ্রিত করতে মানে এটা মিশ্রণ করব, মিশ্রণ করে প্রয়োজনীয় উৎপাদ মানে এই যে 30 গ্রাম লবণ উৎপন্ন করার কথা বলছে, এই যে 30 গ্রাম লবণ উৎপন্ন করতে চাচ্ছে। তো এটা কি ধরনের ব্যবস্থা? তার মানে কি ধরনের ব্যবস্থা মানে কি? মানে হচ্ছে এরা এটার সাথে এটা বিক্রিয়া করে 30 গ্রাম লবণ উৎপন্ন করতে পারে নাই। নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাটতি ছিল, বুঝছো? ওই ঘাটতিটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আগে দেখি লিমিটিং বিক্রিয়কটাকে। লিমিটিং বিক্রিয়ক থেকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কতটুকু উৎপাদ পাই, কতটুকু লবণ পাই সেটা আগে বের করি। দেখি লবণে কতটুকু ঘাটতি দেখা গেছে। ওকে, আচ্ছা, তাইলে আমরা এখানে তোমার হচ্ছে দেখবো আগে লিমিটিং বিক্রিয়কটা নিয়ে কাজ। তাহলে দেখি কি কি দেয়া আছে এখানে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউটা দেয়া আছে, আমাদের জন্য সুখের খবর। তাহলে ডাব্লিউ অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দেয়া আছে? 30 গ্রাম। আর সালফিউরিক অ্যাসিড দেয়া আছে কতটুকু? 15 গ্রাম। 15 গ্রাম। তাহলে আমি এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা করব। তাহলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট আর পানি। সমতকরণ করা লাগবে। তো পটাশিয়াম সালফিউরিক অ্যাসিড, এখানে পটাশিয়াম সালফেট, দুইটা পটাশিয়াম, তাই এখানে সামনে 2 দাও। 2 দেওয়াতে হাইড্রোজেন 2টা, এখানে 2টা 4টা হয়ে গেছে, এখানে 2 দাও, শেষ। ওকে, আচ্ছা, তাইলে এখানে তুমি লেখো কয় মোল আছে? এখানে 2 মোল। এখানে কয় মোল আছে? 1 মোল। তাহলে এটা হচ্ছে 56 মনে হয়, 39, হ্যাঁ 39 প্লাস 1 প্লাস 16, এটা 2 দ্বারা গুণ দেবো 112। আর এটা কত? এটা হচ্ছে 98। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু? 30 গ্রাম। 30 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 30 ইন্টু 98 ডিভাইডেড বাই 112 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখি কত আসে আমাদের এটা। 30 ইন্টু 98 ভাগ 112,
26.25 সালফিউরিক অ্যাসিড। তার মানে সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? আছে হচ্ছে 15 গ্রাম, কিন্তু বিক্রিয়া করতেছে বেশি। তার মানে কি এটা এই প্রসেসে যাওয়া যাবে না। আছে কম কিন্তু বিক্রিয়া করতেছে বেশি, তার মানে উল্টা প্রসেসে যেতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে 98 গ্রাম, মানে আমাদের লিমিটিং বিক্রিয়কটা বের করার জন্য বা অবশিষ্ট কি আছে এটা বের করার জন্য আমাদের উল্টা প্রসেসে যেতে হবে। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কতটুকুর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বলো কতটুকু? আমরা দেখলাম যে হচ্ছে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? 15 গ্রাম। তাহলে এখানে দেখি 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে 15 ইন্টু 112 ডিভাইডেড বাই 98 গ্রাম। তাহলে কত আসে দেখি? 15 ইন্টু 112, 15 ইন্টু 112 ডিভাইডেড বাই 98, 17.14 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড পাত্রে আছে কত? 30 গ্রাম না? এই যে ছিল কতটুকু? 30 গ্রাম। বিক্রিয়া করতেছে কতটুকু? কম, 17.14। তাহলে অবশিষ্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা নিয়ে কাজ নাই, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ নাই। অবশিষ্ট KOH আছে কতটুকু? যে 30 থেকে বাদ দিবা তাইলে হবে। এখন তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড। এই যে লিমিটিং বিক্রিয়ককে এই সালফিউরিক অ্যাসিড, এই যে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখন লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তার মানে কি এটা থেকে তুমি সম্পূর্ণরূপে লবণটা পাবা, সর্বোচ্চ লবণ পাবা, সর্বোচ্চ আউটপুট পাবা। কতটুকু সর্বোচ্চ আউটপুট সেটা দেখতে হবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন দেখো আমি দেখি, আমি এখন কি টেস্ট করব বলি। আমার লবণ কতটুকু লাগবে? 30 গ্রাম, ঠিক আছে। এখন 30 গ্রাম লবণের জন্য সালফিউরিক অ্যাসিড যতটুকু নিয়েছে ততটুকু এফিশিয়েন্ট কিনা বা ততটুকু যথেষ্ট কিনা সেটা আমি এখন দেখব। 30 গ্রাম লবণ উৎপন্ন করতে বলছিল না, তাহলে তো বুঝবো যে 30 গ্রাম লবণ উৎপন্ন করতে সালফিউরিক অ্যাসিড লাগে কতটুকু বা কতটুকু সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিক্রিয়া করা দরকার, ঠিক আছে। এটা আমি এখন দেখব। তাহলে তার আগে আমি দেখি যে এখানে যে লবণটা আছে সোডিয়াম সালফেট, এই যে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, হ্যাঁ পটাশিয়াম সালফেট। এই যে পটাশিয়াম সালফেটের আণবিক ভরটা কত দেখি আমরা? এটা তো লবণ, তাই না? এটা তো লবণ, কয় মোল? 1 মোল। 1 মোল লবণ, এটা কতটুকু দেখি? পটাশিয়াম দুইটা আছে তাই না? তাহলে 39 দোকানে কত? 78। সালফার কত? 32। অক্সিজেন কত? 464। এটা আসে 174 গ্রাম। তাহলে আমি এখন দেখি যে 174 গ্রাম লবণ উৎপন্ন করতে সালফিউরিক অ্যাসিড দরকার কত? কই, এই যে 98 গ্রাম। তাহলে আমি এখানে লিখবো যে 174 গ্রাম লবণ, 174 গ্রাম লবণ মানে পটাশিয়াম সালফেট আর কি, উৎপন্ন করতে লাগে কতটুকু? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন লবণ আসলে কতটুকু উৎপন্ন করতে চাচ্ছে? 30 গ্রাম। তাহলে 30 গ্রাম লবণ উৎপন্ন করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগে দেখি। তাহলে বুঝবো যে ওটার সাথে পার্থক্য করে যে যতটুকু নেওয়া আছে ততটুকু এনএফ কিনা। তাহলে 30 ইন্টু 98 ডিভাইডেড বাই কত? এই যে 174। তাহলে দেখি কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগে। 30 ইন্টু 98 ডিভাইডেড বাই 174, তাহলে এটা লাগে 16.89, 16.89 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখি সালফিউরিক অ্যাসিড নিছিলাম কতটুকু, পাত্রে ছিল কতটুকু সালফিউরিক অ্যাসিড? এই যে 15 গ্রাম, লাগবে 16.89, তার মানে ঘাটতি আছে। এই যে ঘাটতি কতটুকু? তার মানে ঘাটতি 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 সালফিউরিক অ্যাসিডের ঘাটতি কতটুকু? 16.89 মাইনাস 15। তার মানে এত ঘাটতি পূরণ করলেই কি পাওয়া যাবে? প্রয়োজন মতো লবণটা পাওয়া যাবে, 30 গ্রাম লবণ কি পাওয়া যাবে। তাহলে 16.89 মাইনাস 15, তাহলে কত আসবে? এটা 1.89 গ্রাম সালফিউরিক অ্যাসিড। শেষ, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের আনসার। ডান। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। আমরা দেখি কি বলছে। কুমিল্লা বোর্ড 2022 এসেছিল 60 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এছাড়াও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখন বলছে উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে বিশ্লেষণ করো। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা দেখে হয়তো তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা মোটেই কঠিন না, কোশ্চেনটা অনেক সহজ, ঠিক আছে। এবং এর উত্তরটাও তুমি
খুব সহজে নির্ণয় করতে পারবো। জাস্ট ধাপে ধাপে দেখো কি বলছে, উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার মানে 60 গ্রাম চুনাপাথর থেকে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ওই সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমি যদি উৎপন্ন করতে চাই, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে কি করতে হবে, উত্তপ্ত করতে হবে, সেটা বের করতে হবে। আগে আমরা দেখি যে 60 গ্রাম চুনাপাথরকে আমি যদি উত্তপ্ত করি তাহলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা দেখি। তাহলে আমি আগে চুনাপাথর মানে এর সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট, একে কি করব, উত্তপ্ত করব। একে যদি আমি উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাইঅক্সাইড। সমতাকরণ করা লাগবে, এটা 1 মোল আছে, এটাও 1 মোল, এটাও 1 মোল। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কতটুকু, 100 গ্রাম। আর এটাকে নিয়ে কাজ করবো এবং কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে কাজ করব, এটা হচ্ছে 1 মোল মানে 44 গ্রাম। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 100 গ্রাম চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি উত্তপ্ত করি তাহলে পাচ্ছি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, রাইট। আর কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে বলছে, 60 গ্রাম। তাহলে 60 গ্রাম চুনাপাথরকে আমি যদি উত্তপ্ত করি তাহলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবো, দেখো 60 × 44, এই যে 60 × 44 ডিভাইডেড বাই 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো কত আসে এখানে, দেখি 60 × 44 ডিভাইডেড বাই 100, তাহলে এটা আসবে 26.4 গ্রাম, 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখন এই সম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে সেটা দেখতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটটাকে নিব এখন, ম্যাগনেসিয়াম কার্বনেট, এই যে এটাকে উত্তপ্ত করি, চলো। করলে কি কি পাবো, ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে এই যে সমপরিমাণ, এই যে সমপরিমাণ, এটা আমি যদি উৎপন্ন করতে চাই তাহলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে, তার মানে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু উত্তপ্ত করতে হয় সেটা বের করতে হবে। তার মানে ডান সাইডে ম্যাগনেসিয়াম কার্বনেটকে আমি রাখবো, রাইট। তাহলে বাম সাইডে থাকবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটার আণবিক ভরটা বের করতে হবে, এটা 1 মোল আছে, তাহলে 1 মোলের জন্য কত হয় দেখি, 24 ম্যাগনেসিয়াম, কার্বন 12, অক্সিজেন কত, 348, 84, আর এটা তো 44 গ্রাম। তাহলে আমি এখানে ওই নিয়মটা সাজাই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটুকু লাগবে ম্যাগনেসিয়াম কার্বনেট, বলো, 84 গ্রাম, রাইট। এই যে 84 গ্রাম। তাহলে আমি যদি এই যে 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে চাই, 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে চাই, তাহলে কতটুকু ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে, এই যে 26.4 × 84, আর নিচে ভাগ হবে কত, এই যে 44। তাহলে দেখি কত আসে এখানে, 26.4 × 84 ডিভাইডেড বাই 44, 50.4, কত আসলো, 50.4 গ্রাম কি ম্যাগনেসিয়াম কার্বনেট। এটা হচ্ছে আমার আনসার। এত গ্রামকে উত্তপ্ত করতে হবে, ঠিক আছে, এত গ্রামকে উত্তপ্ত করতে হবে 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার জন্য। ডান, ওকে। পরের কোশ্চেনটাতে যাই। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে 60 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এছাড়াও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন বলছে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ কত, এবং বলছে উৎপাদটা কি অ্যানালার কিনা। অ্যানালার মানে কি, অ্যানালার মানে হচ্ছে 99% বিশুদ্ধ পদার্থ, মানে উৎপাদের শতকরা পরিমাণ যদি 99% হয় তাকে আমরা বলি অ্যানালার, তাকে আমরা কি বলি, অ্যানালার। তাই 99% বিশুদ্ধ পদার্থকে অ্যানালার বলি, ওকে। আচ্ছা, তাইলে এখন এই জায়গাতে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, উদ্দীপকের বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা কি এখানে উৎপাদ না, দেখো যে চুনাপাথরকে যদি আমি একটু আগে দেখছি, চুনাপাথরকে যদি আমি উত্তপ্ত করি তাহলে এখানে পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হবে। উৎপাদের শতকরা পরিমাণ বের করা খুব সহজ, দেখো সূত্রটা লেখাই দিচ্ছি, বাংলা সূত্র লেখাই দিই, উৎপাদ শতকরা পরিমাণ। এটা সূত্রটা হচ্ছে, ভালো করে বুঝো, উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে যা পেলাম, মানে উদ্দীপকে যেটা দেয়া থাকবে, উদ্দীপকে কত দেয়া আছে, 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাইছি না, ওটা হচ্ছে যা পেলাম। নিচে হচ্ছে হিসাব করে যেটা পাওয়ার কথা ছিল, এটা আমরা দেখবো একটু পরে। মানে পাইছে তো 31 গ্রাম, এখন পাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কত সেটা দেখবো। তাহলে নিচে হচ্ছে পাওয়ার কথা, যেহেতু শতকরা পরিমাণ ইন্টু 100 দিতে হবে, 100%, ঠিক আছে। আচ্ছা, তাইলে চলো এখন, এটা তো 100 গ্রাম আমরা একটু আগে দেখলাম, আর এটা তো কত, 40, আর এটা 16, 56,
তাহলে দেখি আমরা যে 100 গ্রাম চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি চুন পাবো বা ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাবো, 56 গ্রাম। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে চুনা পাথর কত উত্তপ্ত করছে, 60 গ্রাম। 60 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে 60 × 56 ডিভাইডেড বাই 100, দেখি কত আসে এটা। 60 × 56 ডিভাইডেড বাই 100, 33.6। এই যে দেখো পেলাম কত, 31। পাওয়ার কথা ছিল হিসাব করে কত, 33.6। তাহলে এখন উৎপাদের শতকরা পরিমাণটা বের করি। উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল টু, উপরে থাকবে 31 যা পেলাম, নিচে হচ্ছে পাওয়ার কথা ছিল, ইন্টু 100%। তাহলে ইকুয়াল টু কত আসে দেখি আমরা। 31 যে 33.6, তাহলে এটা 92.26, 92.26%। এটা কি অ্যানালার হবে না? এটা অ্যানালার না, কারণ এটা 99% না, এটা অ্যানালার নয়। ঠিক আছে, অ্যানালার নয়। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার মৌলগুলোর শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলছে। তাহলে এইটার এইটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে একটা লবণ তৈরি হবে, এই শতকরা সংযুক্তি। তাহলে চলো আমরা বিক্রিয়াটাকে করি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে নাইট্রিক অ্যাসিড, তাহলে এখানে উৎপন্ন হবে কি, ম্যাগনেসিয়াম নাইট্রেট, এই যে MgNO3, এই লবণটা। আর কি উৎপন্ন হবে, আর পানি। এটা হচ্ছে সেই লবণ, এটা হচ্ছে কি সেই লবণ, এটা হচ্ছে সেই লবণ। তাহলে এই লবণটা হচ্ছে শতকরা সংযুক্তি আমাকে বের করতে হবে। তাহলে চলো এটার আগে আণবিক ভর বের করি। এটার আগে কি বের করতে হবে, আণবিক ভর। তাহলে কত হয় এটার আণবিক ভরটা দেখি। ম্যাগনেসিয়াম তো 24, নাইট্রোজেন 14, একটা দুইটার জন্য কত 28, অক্সিজেন 3 দোকানে 6টা আছে, তাহলে 96, একটার জন্য 16, 6টার জন্য 96, তাহলে টোটাল আসে 148। তাহলে শতকরা সংযুক্তি বের করব, মানে কোনটা কত পার্সেন্টেজে আছে। তাহলে ম্যাগনেসিয়াম কত পার্সেন্টেজে আছে দেখি। ম্যাগনেসিয়াম ইকুয়াল টু, নিচে হচ্ছে আণবিক ভর 148, উপরে হচ্ছে ম্যাগনেসিয়ামের ভর কত 24, এই ইন্টু 100, দেখি এটা কত আসে। 24 ভাগ 148, 16.21%। নাইট্রোজেন কত পার্সেন্ট আছে দেখি। নিচে তো 148, উপরে নাইট্রোজেন কয়টা আছে, দুইটা, তাহলে একটা নাইট্রোজেন 14, দুইটার জন্য কত হবে 28। তাহলে এটা কত আসে দেখি। 28 148 ইন্টু 100, তাহলে এটা আসে 18.91, 18.91%। এখন অক্সিজেন, অক্সিজেন কত হবে দেখো। নিচে তো 148 আণবিক ভর টোটাল, উপরে কত হবে দেখো, উপরে 96 হবে। কেমনে, একটা অক্সিজেন 16, কয়টা আছে 3 দুগুণে 6টা, তাহলে 96 ইন্টু 100%। তাহলে এখানে কত আসে দেখো, 96 148 ইন্টু 100, তাহলে এটা আছে 64.86, 64.86%। এখন দেখো টোটালটা যোগ করলে 100% আসবে। দেখো মানে 100 না, 99.9 সামথিং আসবে। 16.21, 18.91 প্লাস 64.86, 99.9 সামথিং আসবে। ঠিক আছে, তার মানে আমার এটা ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। 40°C তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে এক্স যৌগ পানি উৎপন্ন হয়। তাহলে এক্স যৌগটিতে মৌলগুলোর শতকরা সংযুক্তি, এক্সটা কি বলো, এক্সটা আসলে কে, এক্সটা হচ্ছে ব্লিচিং পাউডার, আমরা অলরেডি দেখছি। কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে এই যে এটার সাথে ক্লোরিন গ্যাস চালনা করলাম, তাহলে এখানে তাপ দিলাম কত, 40°C, উৎপন্ন হবে এই যে CaOCl, আর উৎপন্ন হবে কি তোমার কি পানি। এই হচ্ছে তোমার সেই ব্লিচিং পাউডার। ঠিক আছে, এই হচ্ছে ব্লিচিং পাউডার, এক্সটা হচ্ছে। তাহলে এখানে শতকরা সংযুক্তি, আগে ব্লিচিং পাউডারের আমরা আণবিক ভরটা বের করব। তাহলে দেখি কত আসে। এটা অলরেডি একবার বের করছিলাম। 40 প্লাস 71 প্লাস 16, 127, 127। এখন দেখবো কোনটা কত পার্সেন্টেজে আছে। তাহলে এখানে ক্যালসিয়াম কতটুকু আছে, নিচে 127, উপরে কত, উপরে ক্যালসিয়ামের আণবিক ভর কত, পারমাণবিক ভর কত, 40 ইন্টু 100%। একটা ক্যালসিয়াম আছে রাইট, তাই 40, তাহলে 40 ভাগ 127,
তাহলে এটা আসে 31.49%। আচ্ছা, এরপরে দেখি অক্সিজেন। অক্সিজেনটা এখন বের করব। তাহলে অক্সিজেনটা দেখো নিচে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল আণবিক ভরটা দিব 127, আর এখানে অক্সিজেন কয়টা আছে? একটা, যার আণবিক পারমাণবিক ভর কত? 16। তাহলে 16 ইন্টু 100% শতকরা সংযুক্তটা পেয়ে যাবো। তাহলে কত আসে আমরা দেখি, 16 ভাগ 127, তাহলে এটা আসবে 12.59%। এরপরে ক্লোরিন। ক্লোরিনটা দেখো এখানে আণবিক ভর হচ্ছে 127 টোটাল, মানে যৌগটার। আর ক্লোরিন কয়টা আছে? দুইটা। একটা ক্লোরিন 35.5, দুইটার জন্য 71। তাহলে দেখি এটা কত আসে। তাহলে এখানে 71 ভাগ 127 ইন্টু 100, তাহলে 55.9। এখন আমার সবগুলো যে হয়েছে ডাটাগুলো বুঝবো কিভাবে? টোটাল শতকরাগুলো যোগ করে দেখো 99.99 সামথিং আসে কিনা, কারণ 100 পুরোটা আসবে না, কারণ দশমিকের পুরো মান তুমি নাও নাই। তাহলে 31.49 প্লাস 12.59 প্লাস 55.9, তাহলে এটা আসবে হচ্ছে 99.9 সামথিং। ওকে, তাহলে আমাদের এটা হয়েছে। পরের কোশ্চেনটাতে যাই। ফসফরাসের একটি অক্সাইডে ফসফরাস আছে 43.66 এবং এর আণবিক ভর কত? 142। বলছে উদ্দীপকের 2 নংয়ের তথ্যগুলোর সাহায্যে অক্সাইডটির কি বের করতে হবে? আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব। হ্যাঁ, ফসফরাসের একটি অক্সাইড মানে কি? এখানে ফসফরাসও আছে, অক্সিজেনও আছে। এখানে ফসফরাসের পার্সেন্টেজ আছে, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ বের করতে পারবো না। হ্যাঁ, 100 থেকে বাদ দিব, 100 মাইনাস 43.66। আমি যখন বাদ দিব তখনই আমার পেয়ে যাব কি? অক্সিজেনের পার্সেন্টেজটা। তাহলে দেখো কত আসে, 100 মাইনাস 43.66, তাহলে এটা আসে হচ্ছে 56.34। তাহলে পার্সেন্টেজ পেয়ে যাওয়া মানে কি? মানে হচ্ছে শতকরা সংযুতি পেয়ে যাওয়া। এরপরে আমি স্টেপ বাই স্টেপ কি করব? স্থূল সংকেতটা বের করব, ঠিক আছে? আগে তারপরে না আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত বের করতে হইলে কি করতে হবে? এই শতকরাটাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ। তাহলে এই যে ফসফরাস কত দেওয়া আছে? তার শতকরা সংযুতি 43.66, তাহলে তার পারমাণবিক ভর কত? 31। তাহলে 43.66 ভাগ 31, 43.66 ভাগ 31, তাহলে এটা কত আসবে? 1.4। আর অক্সিজেন এটা কত দেখি? এখানে হচ্ছে 56.34, তার পারমাণবিক ভর কত? 16। তো দেখি কত আসে এটা, 56.34 ভাগ 16, 3.52 পেয়ে গেলাম আমি একটা পার্ট। এখন অনুপাত কি করতে হবে? এখন অনুপাত। তাহলে পি ইস টু অক্সিজেন কত আসে এখানে? 1.4 ইস টু 3.52, রাইট? এই যে 3.52। এখন কি করতে হবে? তাদের সব থেকে ক্ষুদ্র মানটা দ্বারা ভাগ। 1.4 হচ্ছে সব থেকে ক্ষুদ্র মান, তাই না? তাহলে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আসবে দেখবে 1, এখানে আসবে কত? 2.5। তাহলে মনে রাখবা যে এখানে ফসফরাস এবং অক্সিজেন অনুপাতটা আসে 1:2.5। এখন ভগ্নাংশ আকারে তো আসে না, তো তাই কি করতে হবে? 2 দ্বারা গুণ দিতে হবে, বা আড়াই হিসেবে আসে না, তাহলে 2 দ্বারা গুণ দিলে অনুপাতটা পাবো। তাহলে 2 দ্বারা যদি গুণ দেই তাহলে এটা আসবে 2, আর এটা কত আসবে? আড়াই। তাহলে আণবিক সংকেতটা দাঁড়াইলো কি? সরি, স্থূল সংকেতটা আগে তো। স্থূল সংকেতটা কি দাঁড়াইলো? স্থূল সংকেত হচ্ছে ফসফরাস 2টা আর অক্সিজেন কয়টা? 5টা। এই যে, কিন্তু আমাকে বের করতে হবে আণবিক সংকেত। চলো আণবিক সংকেত এখন বের করি। তাহলে আণবিক সংকেতটা যদি বের করতে চাই আমরা একটা সূত্র জানি, আণবিক সংকেত ইকুয়াল টু কি? স্থূল সংকেত ইন্টু এন। আণবিক সংকেত ইকুয়াল টু কি? স্থূল সংকেত ইন্টু এন। তার মানে এখানে আমরা P2O5 দিব, আর এখানে একটা এন লাগবে, এন। এনটা কেমনে বের করবো? দেখো এনটা বের করবো এখানে। এন ইকুয়াল টু আমরা জানি, এন ইকুয়াল টু কি জানি? দেখো আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর, ঠিক আছে? স্থূল সংকেতের ভর, এই সূত্রটা দ্বারা আমরা বের করব। আণবিক ভর কত দেয়া আছে দেখো তো? 142, লেখো 142। আর স্থূল সংকেতের ভরটা বের করো। P2O5 না, তাহলে ফসফরাস 2টা, তাহলে 31 দোকানে 62। অক্সিজেন কয়টা? 5টা, তাহলে 16 ইন্টু 5 80, তাহলে কত আসবে? 142। তাহলে কাটাকাটি করলে আসবে 1। তাহলে আলটিমেটলি আণবিক সংকেতটা এখানে P2O5, এখানে 1, তার মানে এটাই আসে আর কি, P2O5। ডাইফসফরাস পেন্টা অক্সাইড, এটা হচ্ছে আমার আণবিক সংকেত। বুঝে গেছে? ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই।
20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করলে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া যায়। বলছে যে এ যৌগের আণবিক ভর যদি 90 হয় তাহলে যৌগটির আণবিক সংকেত কত বের করতে হবে। নর্মালি আমরা যখন আণবিক সংকেত বের করতে যাই শুরুতে স্থূল সংকেত বের করা লাগে, তাহলে স্থূল সংকেত বের করতে আবার শতকরা সংযুতি লাগে। এখানে কি শতকরা সংযুতি দেয়া আছে? দেয়া নাই। তাহলে কি করব? শতকরা সংযুতিটা বের করব কেমনে দেখো। 20 গ্রাম একটা যৌগ যেটার 15 গ্রামকে বিশ্লেষণ করছে। কত গ্রামকে বিশ্লেষণ করছে? 15। এটা দেখবা, এই যে 15 গ্রামকে যদি বিশ্লেষণ করা হয় মানে এটা নিয়ে কাজ, তাহলে 15 গ্রামকে বিশ্লেষণ করলে 4 গ্রাম কার্বন পাই, হাইড্রোজেন পাই 0.33 গ্রাম, অবশিষ্ট পাওয়া যায় অক্সিজেন। তাহলে অবশিষ্ট কত গ্রাম পাওয়া যায় দেখো, অবশিষ্ট পাওয়া যায় 15, যেটা বিশ্লেষণ করা হয়েছে 15 থেকে বাদ দিবা কার্বন এবং হাইড্রোজেনটা। কার্বন কত? 4, আর হাইড্রোজেন কত? 0.33। যেটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে অক্সিজেন কতটুকু ছিল এটা বের করতে পারবো। 15 মাইনাস 4 প্লাস 0.33 কত আসে? এটা আসে 10.67। এই যে কোনটা কত গ্রাম আছে সেটা বের করলাম। কার্বন 4 গ্রাম, হাইড্রোজেন 0.33, অক্সিজেন কত? 10.67। এখন বের করতে হবে শতকরা সংযুতি। শতকরা সংযুতি, তাহলে কার্বনের যদি শতকরা সংযুতি বের করি, দেখো কেমনে বের করব। কার্বনের শতকরা সংযুতি যদি বের করতে যাই, কার্বনের ভর কত দেয়া আছে? 4 গ্রাম, তাহলে এখানে লিখবো 4। আর কত গ্রামকে বিশ্লেষণ করা হয়েছে? 15 গ্রাম, তাহলে লিখবো 15 ইন্টু 100%। এটাই মেইন ভর আর কি টোটাল। তাহলে 4/15, রাইট? 4/15, তাহলে এটা আসে 26.67। এই যে শতকরা সংযুতি পেয়ে গেল। এরপরে শতকরা সংযুতি তো এটাই যে কোনো একটা জিনিসকে ভাঙলে, কোনো একটা জিনিসকে বিশ্লেষণ করলে কতটুকু পাওয়া যায় ওটাকে নিয়ে আমি শতকরা সংযুতিটা বের করতে পারবো। মেইন ভর এটা। এর মধ্যে কার্বন আছে 4 গ্রাম, মানে কত পার্সেন্টেজ আছে বের করতে পারবো। 4/15 আছে হাইড্রোজেন এতটুকু, তার মানে 0.33 ভাগ যে 15 দিলে আমরা পেয়ে যাবো কত পার্সেন্টেজ আছে। আর অক্সিজেনটা কত? 10.67 ভাগ 15, তাইলে আমি বুঝতে পারবো শতকরা কতটুকু আছে। ঠিক আছে, এটাই তো শতকরা সংযুতির বেসিক। তাহলে হাইড্রোজেন কতটুকু আছে দেখো, বিশ্লেষণ করছে 15 গ্রামকে, তাই 15 গ্রাম নিয়ে কাজ করব। আর কতটুকু হাইড্রোজেন? 0.33 ইন্টু 100, তাহলে দেখি এটা কত আসে। 0.33 ভাগ 15, তাহলে এটা আসে হচ্ছে 2.2%। 2.2%। আর লাস্ট আছে অক্সিজেন। অক্সিজেনটা কত পার্সেন্ট দেখি। 10.67 ডিভাইডেড বাই কত হবে? 15 ইন্টু 100, তাহলে দেখি এটা কত আসে। 10.67 ভাগ 15 ইন্টু 100, তাহলে এটা আসে 71.13%। ওকে, তাহলে এখন শতকরা সংযুতি বের হয়ে গেছে। স্থূল সংকেতের নিয়মটা আমরা জানি, কি করতে হবে? শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ। তাহলে এটা পরের জায়গাতে করি। ধরো এই যে কার্বনেরটা বের করবো এখন। কার্বন 26.67, এটাকে ভাগ করবো 12 দ্বারা, তাহলে কত আসে? 26.67 ভাগ 12, এটা আসে হচ্ছে 2.22। হাইড্রোজেনেরটা এই যে 2.22 ভাগ 1, এটা তো 2.22 ছিল। এই যে 2.22, আরেকটা 2 ছিল এই যে, তাহলে এখানে হচ্ছে এটাও সেম 2.22। আর আরেকটা কি ছিল? অক্সিজেন। অক্সিজেন হচ্ছে কত ছিল? 71.13। এটাকে ভাগ করব তার পারমাণবিক ভর দ্বারা। পারমাণবিক ভর কত? 16। তাহলে 71.13 ভাগ 16, তাহলে কত আসে? 4.44। এখন বলো কি করব? ওই যে আগের মতো করে অনুপাত বের করব। তাহলে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, দেখো 2.22 ইজ টু 2.22 ইজ টু 4.44। সব থেকে ছোট মানটাকে 2.22, এরা দ্বারা ভাগ করলে এখানে আসবে 1, এখানে আসবে 1, এখানে আসবে 2, তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে আমি এখানে লিখি CHO2, তাই না? এই যে এটা হচ্ছে স্থূল সংকেত, এটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত। এখন বের করতে হবে আণবিক সংকেত। আণবিক সংকেত, তাই তো? তাহলে আণবিক সংকেত সূত্রটা দেখছিলাম, আণবিক সংকেত ইকুয়াল টু এই যে CH2 স্থূল সংকেত, আর এখানে N। এখন Nটা বের করি। N ইকুয়াল টু কি? আণবিক ভর। আণবিক ভরটা কত দেয়া আছে? দেয়া আছে নাকি কোশ্চেনে? আণবিক ভর, হ্যাঁ ওই যে 90, এই যে কোশ্চেনে দেয়া আছে 90, 90। আর নিচে কি? স্থূল সংকেতের ভর কত দেখো। কার্বন 12, হাইড্রোজেন 1, 13, আর অক্সিজেন হচ্ছে 16 যোগ 32, 32 আর যদি 13 যোগ করো তাহলে 45 আসবে, তাহলে এটা আসবে N এর মান 2। তাহলে এখানে CHO2
এখানে 2 আসবে, তাহলে এটা C2H2O6, এই যে এটা আসে, রাইট? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা হচ্ছে C2H2O6, তাই তো, C2H2O6। এটাকে চাইলে আরেকভাবে কি লেখা যায়, আচ্ছা আচ্ছা, এটা O4 হবে, সরি, O4 O4 হবে। তাহলে এটা আসলে কি জানো, এটা আসলে H2C2O4, মানে অক্সালিক অ্যাসিড, যেটাকে এইভাবে লেখা যায় COOH। এটার নাম কি, অক্সালিক অ্যাসিড, নামটা একটু লিখে দিচ্ছি, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ওকে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনটাতে আসি। একটি জৈব অ্যাসিড মানে যার সংকেত হচ্ছে লাস্টে COOH থাকে, একটা জৈব অ্যাসিডকে বিশ্লেষণ করলে এত অক্সিজেন এবং এত হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে বলছে উদ্দীপকের প্রাপ্ত অ্যাসিডের স্থূল সংকেতটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটা জৈব অ্যাসিডে নরমালি COOH থাকে, রাইট? তাহলে এখানে অ্যাসিডকে বিশ্লেষণ করলে অক্সিজেন দেয়া আছে আর হাইড্রোজেন দেয়া আছে, আরেকটা কি লাগবে, কার্বন লাগবে। তাহলে কার্বন কত পার্সেন্ট আছে দেখো, 100 থেকে বাদ দিবা এই যে অক্সিজেনটা আর হাইড্রোজেনটা বাদ দিবা, তাহলে 36.36 প্লাস 9.09, তাহলে এটা বাদ দিলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাব যে কার্বন কত পার্সেন্টেজ আছে। তাহলে দেখি, 100 মাইনাস 36.36 প্লাস 9.09 কত আসে, 54.55%। পার্সেন্টেজ পেয়ে গেছি। এখন সলিউশন বের করার নিয়ম একদম ইজি। তাহলে আমি হচ্ছে কার্বনেরটা আগে নিই। কার্বনেরটা স্থূল সংকেতের নির্ণয় করার নিয়মের প্রথম ধাপটা কি ছিল, পারমাণবিক ভর দ্বারা ভাগ, এই যে ভাগ দিলাম, তাহলে 54.55 ভাগ 12, এটা আসে হচ্ছে 4.54। এরপরে হাইড্রোজেনের তো যেটা আছে ওইটাই, রাইট? এই যে 9.09, তার পারমাণবিক ভর তো 1, তাহলে এটা 9.09 হবে। এরপরে অক্সিজেনেরটা হচ্ছে এই যে 36.36 ভাগ দিব কত, 12 দ্বারা, সরি 16 দ্বারা, তাহলে কত আসে দেখি, 36.36 ভাগ 16, তাহলে এটা আসে 2.27। এরপরে এরপরে কি করব, অনুপাত। তাহলে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, দেখি কত 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 পাইলাম, কার্বনেরটা পাইলাম 4.54, হাইড্রোজেনেরটা পাইলাম 9.09, অক্সিজেনটা কত পাইলাম 2.27। তাহলে সব থেকে ছোট মানটা দ্বারা ভাগ করবো, সব থেকে ছোট মানটা কি 2.27, এটা দ্বারা যদি ভাগ করি এটা পাবো কত বলো তো, 2। এটা কত পাবো একটু দেখি, 9.09 ভাগ 2.27, এটা আসে হচ্ছে 4, আর এটা তো 1 আসে। তাহলে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এটার সংকেতটা কি পাইলাম, CHO, এটার স্থূল সংকেতটা আসলো C2H4O, এই যে এটা। কার্বন 2 অনুপাতে আছে, হাইড্রোজেন 4 অনুপাতে আছে, আর অক্সিজেন কয় অনুপাতে, 1 অনুপাতে। এটা হচ্ছে স্থূল সংকেত, স্থূল সংকেত শেষ, ঠিক আছে? স্থূল সংকেত বের করা ডান। পরের কোশ্চেনতে আসি। 1.875 গ্রাম পার লিটার ঘনত্ব বিশিষ্ট একটি হাইড্রোকার্বন যৌগে তোমার হচ্ছে, হাইড্রোকার্বন বলছে মানে হাইড্রোকার্বন মানে কি, শুধু কার্বন আর হাইড্রোজেন আছে। হাইড্রোকার্বন যৌগে কার্বনের শতকরা সংযোজিত দেয়া আছে 85.71। এখন বলছে উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত বের করতে। নরমালি আণবিক সংকেত বের করতে বললে আণবিক ভর দেয়া থাকে, এখানে কি আণবিক ভর কোথাও দেয়া আছে, দেয়া নাই, তার মানে আণবিক ভরটা বের করতে হবে এই যে এই ঘনত্বের ইনফরমেশনটা দিয়ে। ওকে, গেল। এরপরে হাইড্রোকার্বনের মধ্যে কার্বনের শতকরা সংযোজিত দেয়া আছে, হাইড্রোজেনেরটা লাগবে না, হ্যাঁ লাগবে। তাহলে হাইড্রোজেন কত হবে, 100 থেকে বাদ দিবা, 100 মাইনাস 85.71, তাহলে দেখি কত আসে হাইড্রোজেনের পার্সেন্টেজটা। তাহলে 100 মাইনাস 85.71, তাহলে এটা আসবে 14.29। গেল, পার্সেন্টেজটা বের করলাম। ওকে, আচ্ছা, তো স্থূল সংখ্যাটাও বের করে ফেলে একবারে, ঠিক আছে? আণবিক ভর তো পরে লাগবে, তো পরে বের করতেছি। তাহলে এখন কার্বনের জন্য আমরা তার শতকরা সংযুক্তি কত, 85.71, তাহলে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, তাহলে দেখি কত আসে এখানে, 85.71 ভাগ 12, 7.14,
আর হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে তোমার 14.29 ভাগ 1, তাহলে এই যে 14.29। এখন কি অনুপাত? তাহলে সি ইজ টু হাইড্রোজেন ইকুয়াল টু কত? 7.14 ইজ টু 7.14 ইজ টু 14.29। তাহলে আমি যদি সব থেকে ছোট মান তো এটা দ্বারা ভাগ করলে এখানে 1 আসবে, মানে একে দ্বারা ভাগ করলে 1 আর একে দ্বারা ভাগ করলে 2 আসবে। সব থেকে ছোট মানটা দ্বারা ভাগ করি, 7.14 দ্বারা পুরোটাকে ভাগ করলে এটা 1 আর এটা 2, তাহলে এই যে CH, তাহলে এটা আসবে CH2। কার্বন 1 অনুপাতে আছে, হাইড্রোজেন 2 অনুপাতে, এটাই স্থূল সংকেত। স্থূল সংকেত। এখন আণবিক সংকেত বের করতে হলে আণবিক ভর লাগবে। চলো আণবিক ভরটা বের করি। কি দেয়া আছে এখানে? 1.75 গ্রাম পার লিটার, তাই না? তাহলে ঘনত্ব দেয়া আছে। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি ফিজিক্সে, কিন্তু এখানে কেমিস্ট্রিতে ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়াল টু দেয়া আছে কত? 1.875। এটা আসলে কিসের মানে? এটা গ্রাম পার লিটার না? গ্রাম পার লিটার মানে হচ্ছে এটা দেয়া আছে হচ্ছে W/L, এটা মাথায়, সরি W/V, এটা মাথায় রাখবে। মানে এটা হচ্ছে 1.875 গ্রাম আর নিচে কত? 1 লিটার। এই যে এটা দেয়া আছে। তোমাকে বের করতে হবে কি? আণবিক ভর মানে এম এর মান, তাই না? এম এর মানটা বের করতে হবে। তাহলে তুমি কোন সূত্রে যাবা? তুমি এখানে এসটিপির সূত্রটা যাবা। যদিও এখানে এসটিপিটা নাই, এসটিপি উল্লেখ করা নাই, তবুও তুমি এসটিপি সূত্রটা নিবা, তাছাড়া এই ম্যাথটা সমাধান করা পসিবল না। ঠিক আছে? তাহলে ঘনত্বের কনসেপ্ট আসলে তুমি এসটিপি সূত্রটা নিয়ে নিবা। ওকে, এসটিপি সূত্রটা আসলে কোনটা দেখো, কোনটা নিব আমরা। এই যে দেখো ভালো করে, আগে তো বুঝছো যে ঘনত্ব দেয়া আছে 1.875 গ্রাম পার লিটার। তো ডি ঘনত্ব ইকুয়াল টু কি? তোমার হচ্ছে গ্রাম ভাগ লিটার। এই যে গ্রাম ভাগ আয়তন, গ্রাম 1.875 গ্রাম আর নিচে 1 লিটার। তাহলে আমরা জানি W/M ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4 লিটার, জানি না? এই যে যেখানে ভিটা হচ্ছে লিটারে। তাহলে আমাকে বের করতে হবে আণবিক ভরটা, তাই তো? তাহলে দেখো এমটাকে ওই সাইডে পাঠাই, তাহলে ভিটা এই সাইডে আসুক, তাহলে W/V। এই যে ভিটা এই সাইডে আসুক, তাহলে ভিটা এই সাইডে আসলে W/V। এই যে 22.4টা নিচে আছে, 4 উপরে যাবে, তাহলে এই যে উপরে 22.4 নিচে ছিল, উপরে পাঠিয়ে দিছে। আর এমটা নিচে ছিল, ওই সাইডে গেলে উপরে চলে গেছে, এই যে এম। তাহলে এই যে দেখো তো W/Vটাই আসলে 1.875, তাহলে দেখো এখানে 1.875 আর এখানে 22.4 আর এখানে এম আণবিক ভর। তাহলে দেখো এটা কত আসে? 1.875 ইন্টু 22.4, 42 আসছে। তাহলে আণবিক ভর কত পাইলাম? 42। আণবিক ভর কত পাইলাম? 42। তাহলে আণবিক সংকেতটা বের করি। তাহলে আণবিক সংকেত ইকুয়াল টু তোমার হচ্ছে CH2, এখানে N এর মানটা বের করে চলো। N ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর কত? 142 ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। এই যে কার্বন 12 আর এখানে কত? 14। তাহলে দেখি এটা কত আসে? 142 ভাগ 14। কার্বন, হ্যাঁ আচ্ছা CH2 ছিল এটা। আচ্ছা আচ্ছা 142 কেন রাখলাম? এটা তো শুধু 42, রাইট? এটা শুধু 42। হ্যাঁ এটা হচ্ছে 42, এখানে কত বসবে? 42, ঠিক আছে? তাহলে 3 14 42, এর এন এর মান হচ্ছে 3। তাহলে আলটিমেটলি এখানে CH2 এখানে N, তাহলে এখানে কত আসবে এন এর মান? এন এর মান যদি আমি এখানে আচ্ছা উপরে বসাই, উপরে বসবে এখানে কত? 3 এন এর মান। তাহলে আমি যদি এখানে 3 বসাই তাহলে আমার কত আসবে? এটা হচ্ছে C3H6। এটা হচ্ছে স্থূল সংকেত। এটার নাম কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, মানে প্রোপিন। এটা সাধারণ সংকেত দ্বারা বুঝলাম এটা অ্যালকিন, ঠিক আছে? প্রোপিনটা পেয়ে গেলাম, বুঝা গেছে? এটা হচ্ছে আমার প্রোপিন। ওকে, এন এর মান হচ্ছে আমি 3 বসালেই আমাদের আণবিক সংকেতটা বের হয়ে গেল। অল রাইট, আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে যাই। ওকে, পরের কোশ্চেনটা দেখো, 17.24% হাইড্রোজেন দ্বারা গঠিত একটি হাইড্রোকার্বন উক্ত 5টি যৌগের অণুর ভর দেয়া আছে এত, এই যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। যে আবার আণবিক সংকেত বের করতে হলে আণবিক ভর লাগে, এখানে আণবিক ভরটা দেয়া নেই। তার মানে এই যে 5টি যৌগের অণুর ভর এত দেয়া আছে, এই ইনফরমেশনটাকে কাজে লাগে আমাকে আণবিক ভরটা বের করতে হবে। তার আগে চলো স্থূল সংকেতটা বের করি। একটা হাইড্রোকার্বন বলছে না, তাহলে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, এই যে, রাইট? আচ্ছা, তাহলে 17.24 হাইড্রোজেন আছে, তাহলে বাকি থাকে কত? কার্বন। তাহলে কার্বন থাকবে 100 মাইনাস 17.24, এই যে এত পার্সেন্ট, তাই না? আচ্ছা, তাহলে আমি কার্বন কতটুকু থাকে দেখি, 100 মাইনাস 17.24, তাহলে এটা আসছে 82.76 82.76% কার্বন।
আচ্ছা, তাহলে হাইড্রোজেন এত দেয়া ছিল, যে হাইড্রোজেন দেয়া ছিল কত 17.24, আর কার্বনটা তো বের করে নিলাম। এখন ওই যে স্থূল সংকেতটা আগে বের করি। তাহলে আমরা এখন কি করব, দেখো কার্বনের আমরা এখন হচ্ছে শুরুতে কার্বনের কত শতকরা 82.76 তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, সেটা কত 12। তাহলে আমি 82.76 ভাগ 12, তাহলে কত আসে এটা 6.89। আর হাইড্রোজেনেরটা এটাই আসবে, হাইড্রোজেন হচ্ছে 17.24 ভাগ 1, তাহলে এটাই আসবে 17.24। এখন অনুপাতটা বের করব, তাহলে স্থূল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কার্বন ইস টু হাইড্রোজেন ইকুয়াল টু কত আসে দেখো 6.89 ইস টু 17.24, 6.89 ইস টু 17.84। তাহলে দেখি এটা কত আসে, তোমার হচ্ছে 17.84 ভাগ 6.89, মানে সব থেকে ছোট মানটা তো এটাই, সব থেকে ছোট মান কোনটা, এটা দ্বারা ভাগ করলে এখানে 1 আসে, আর এখানে আসে কত 2.5 সামথিং। তাহলে আমি কার্বন ইস টু হাইড্রোজেনেরটা পেয়ে গেলাম এত। তাহলে এখন কি করতে হবে বলো, 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 2:5। তাহলে এখানে মনে রাখবা যে C2H5 আসে, ঠিক আছে, C2H5, C2H5। বুঝছো যে এখানে কার্বনের অনুপাতটা কত, কার্বনের অনুপাতটা হচ্ছে কার্বনের অনুপাত আসছে 6.89, এই যে, আর হাইড্রোজেনের কত আছে 17.24, এখানে 24 হবে, 24। তাহলে এখানে অনুপাতটা কত আসে, এখানে অনুপাতটা আসে হচ্ছে 1:2.5। তাহলে এখন 1:2.5 যদি হয়, এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে, কারণ ভগ্নাংশ আকারে তো অনুপাত হয় না। তাহলে 2 দ্বারা গুণ দিলে এখানে 2 আসবে, এখানে 5 আসবে, তাহলে কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা 5টা। ওকে, এটা হচ্ছে আমার স্থূল সংকেত, স্থূল সংকেত। এখন আণবিক সংকেত বের করতে হলে তোমার কি লাগবে, ভাই বলো। আণবিক সংকেত যদি তুমি বের করিতে চাও, তাহলে তোমার লাগবে আণবিক ভর। তাহলে আমার এই ইনফরমেশনটা দিয়ে আণবিক ভরটা বের করতে হবে। তাহলে চলো বের করি। উক্ত যৌগে 5টি যৌগ, 5টি মানে n এর মান হচ্ছে 5, n এর মান কত 5, অণুর ভর মানে W দেয়া আছে, কত দেয়া আছে W দেখো, 5টি যৌগের ভর দেয়া আছে 481.73 × 10⁻⁻24, 481.73 × 10⁻⁻24। তাহলে আমাকে বের করতে হবে এমটা, রাইট? আচ্ছা, তাহলে এই সূত্রে যাব আমরা, W/m ইকুয়াল টু N/Na। তাহলে এখান থেকে দেখবা এমটাকে এক সাইডে নিয়ে m ইকুয়াল টু আসবে W × Na ডিভাইডেড বাই কি n। তাহলে W হচ্ছে এখানে তোমার ওই অনেক বড় মানটা 481.73 × 10⁻⁻24, আর অ্যাভোগাড্রো নাম্বার কত 6.02 × 10⁻23, আর কয়টা অণু 5টা। তাহলে দেখি আমাদের আণবিক ভরটা একবার বের হয়ে যাবে, 481.73 × 10⁻⁻24 ইন্টু 6.02 × 10⁻23, আর এখানে হচ্ছে 5, 58 আসছে, কত 58, আণবিক ভরটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের স্থূল আণবিক সংকেত বের করতে হলে n এর মানটা লাগবে, n ইকুয়াল টু আমরা জানি আণবিক ভর যেটা কত 58, আর স্থূল সংকেতের ভর কত, চলো এখানে একটু দেখি। কার্বন 2টা, তাহলে 12 2 24 আর 5 29, স্থূল সংকেতের ভর কত 29, তাহলে কত আসবে 29 2 58 2। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে C2H5 ছিল, এটার উপরে দিবা কি 2, তাহলে এটা আসবে C4H10। এটাই হচ্ছে আণবিক সংকেত, আণবিক সংকেত। এটার নাম কি, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, নাম মানে বিউটেন, এই যে বিউটেন। শেষ। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি দেখো, উদ্দীপকে দ্রবণে যদি আমি 25 গ্রাম HCl যোগ করি, তাহলে কোন যৌগটি আগে নিঃশেষ হবে? আচ্ছা, কোন যৌগটি আগে নিঃশেষ হবে মানে শেষ হয়ে যাবে, মানে বুঝিছে কোনটা লিমিটিং বিক্রিয়ক, যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা তো আগে শেষ হয়, রাইট? তাহলে এখানে Na2CO3 আর হচ্ছে 25 গ্রাম HCl আছে। আচ্ছা, এই লিমিটিং বিক্রিয়কের তো আমরা অনেক ম্যাথ করছি, এখন আমরা ধূপধাপ বের করতে পারবো। তাহলে আমার W অফ HCl দেয়া আছে কতটুকু 25 গ্রাম, W অফ Na2CO3 দেয়া আছে কত 26.5 গ্রাম। তাহলে আমরা প্রথমে বিক্রিয়াটা করব, প্রথমে কি করব বিক্রিয়া। তাহলে এখানে HCl প্লাস Na2CO3, তাহলে এখানে কি আসে, এখানে দেখো এখানে আসে হচ্ছে NaCl, এখানে আসবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এখানে কি আসবে পানি।
সমতাকরণ তো করতে হবে নাকি ভাইয়া? সমতাকরণ করতে হবে। তাহলে এখানে সোডিয়াম 2টা, এখানে 2 দাও। তাহলে ক্লোরিন 2টা হয়ে গেছে, এখানে 2 দাও। শেষ। শেষ 2টা হাইড্রোজেন, ওখানে 2টা হাইড্রোজেন। তাহলে এখানে কয় মোল আছে? 2 মোল। এখানে আছে 1 মোল। তাহলে 1 মোল HCl কতটুকু? 36.5। 2 মোল কত আসবে? 73। আর এটা 106 গ্রাম। তাহলে তুমি লেখো আগের মতো 73 গ্রাম HCl বিক্রিয়া করে 106 গ্রাম Na2CO3 এর সাথে। লিখতে হবে কিন্তু এগুলো, ঠিক আছে? আমি লিখতেছি না, বুঝে নিও। HCl কতটুকু আছে? 25 গ্রাম। তাহলে 25 গ্রাম HCl বিক্রিয়া করে, দেখো 25 ইন্টু 106 ডিভাইডেড বাই 73 গ্রাম Na2CO3। তাহলে কত আসে এটা দেখি। উল্টা প্রসেসে যেতে হবে কিনা সেটাও বুঝে যাব। 36.3। তাহলে এখানে 36.3, হ্যাঁ 3 গ্রাম Na2CO3। Na2CO3 পাত্রে আছে কতটুকু? 26.5। বিক্রিয়া করতেছে বেশি, তাহলে উল্টা প্রসেসে আগাতে হবে। তাহলে উল্টা প্রসেসে আগে, তার মানে 106 গ্রাম Na2CO3 বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। তাহলে Na2CO3 ছিল কতটুকু দেখো, ছিল হচ্ছে 26.5 গ্রাম Na2CO3 বিক্রিয়া করবে, দেখো 26.5 ইন্টু 73 ডিভাইডেড বাই 106। 73 ইন্টু 26.5 ডিভাইডেড বাই 106, 18.25 গ্রাম HCl। HCl ছিল কতটুকু? 25 গ্রাম না? HCl ছিল কতটুকু? 25 গ্রাম। এই যে বিক্রিয়া করতেছে কতটুকু? তোমার হচ্ছে 18.25। তার মানে অবশিষ্ট থাকে HCl। অবশিষ্টকে HCl কতটুকু, এটা বাদ দিলে পেয়ে যাবা। আর লিমিটিং বিক্রিয়কে সোডিয়াম কার্বনেট যতটুকু নিচ্ছ ততটুকু, এতটুকু HCl এর সাথে পুরোপুরি বিক্রিয়াতে অংশগ্রহণ করে ফেলে। তাহলে লিমিটিং বিক্রিয়ককে সোডিয়াম কার্বনেট, সেটা আগে শেষ হবে। লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম কার্বনেট, তাহলে এটা আগে শেষ হয়, আগে শেষ হবে, শেষ। ঠিক আছে, এটা আগে কি হবে? শেষ হবে। পরের কোশ্চেনটাতে যাই আমরা। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে দেখো 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতির লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 4.5 গ্রাম পানি এবং 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো। বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না, মানে তুমি 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে চাচ্ছ, এর জন্য তুমি এটা এত এটা এত এটা এত নিছো, কিন্তু তারপরেও তুমি প্রত্যাশিত উৎপাদ পাও নাই। তার মানে কি, তোমার এই জায়গায় বিক্রিয়কে হয়তো বা কোনো এক জায়গায় কম নেওয়া হয়েছে। কম নেওয়ার কারণেই তো তুমি তোমার পারফেক্ট উৎপাদটা পাও নাই। এখন কেন পাও নাই সেটা কারণটা দেখাতে হবে। তাহলে আমি আগে দেখবো যে কোনটা কম নেওয়া হয়েছে। চুনাপাথর কম নেওয়া হয়েছে, পানি কম নেওয়া হয়েছে, নাকি কার্বন ডাইঅক্সাইডটা কম নেওয়া হয়েছে। ওকে, এটা আমরা আগে দেখবো। তাহলে আমরা আগে বিক্রিয়াটা করি। আমার প্রস্তুত করতে হবে ক্যালসিয়াম বাইকার্বনেট। এর জন্য কি কি নেওয়া হয়েছে? ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে, পানি, ফলে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট। ওকে, আচ্ছা। তাহলে দেখো এটা কত মোল? 1 মোল। এখানে সমতাকরণ ঠিক আছে, চেক করবা। 1 মোল, সব ঠিক আছে সমতাকরণ। এটাও 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল। কত গ্রাম এটা? এটা 100 গ্রাম। এটা হচ্ছে 44 গ্রাম। এটা হচ্ছে 18 গ্রাম। এটা কত গ্রাম? চলো দেখি এটা একটু। ক্যালসিয়াম হচ্ছে 40, হাইড্রোজেন কয়টা আছে? 2টা, মানে 2। কার্বন কয়টা আছে? 2টা, মানে 24। অক্সিজেন কয়টা আছে? 3 2 6, মানে 96। 162। এই যে আমি ধরে ধরে দেখবো যে কোনটা কম হয়েছে বা বেশি হয়েছে। ঠিক আছে, তো ক্যালসিয়াম বাইকার্বনেট প্রথমে আমি আসি চুনা পাথরের জন্য। তো ক্যালসিয়াম বাইকার্বনেট যদি 162 গ্রাম উৎপন্ন করতে চাই, 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট যদি প্রস্তুত করতে চাই, প্রস্তুত করতে চুনাপাথর আগে হিসাব করতেছি। চুনাপাথর কত লাগে? 100 গ্রাম। 100 গ্রাম চুনাপাথর লাগে লাগে তাহলে আমাকে কত উৎপন্ন করতে, প্রস্তুত করতে বলছিল? 40.5। 40.5 গ্রাম। তাহলে এইটা প্রস্তুত করতে দেখি কতটুকু লাগে। 40.5 ইন্টু 100 ডিভাইডেড বাই, এই যে এটা নিচে যাবে 162। দেখি চুনাপাথর যতটুকু নেওয়া হয়েছিল এটা কি লেজিট কিনা, ভ্যালিড কিনা। তাহলে 40.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 162, 25 গ্রাম নিছিল না? এই যে তার মানে 25 গ্রামই লাগে আসলে অ্যাকচুয়ালি।
ঠিক আছে, আমি আসলে দেখো এটা তো নেওয়া হয়েছে 25 গ্রাম এত চুনাপাথর, 4.5 গ্রাম পানি, 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে। এখন আমি বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়াতে দেখতেছি অ্যাকচুয়ালি কত লাগে, মানে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে অ্যাকচুয়ালি কত গ্রাম চুনাপাথর লাগে সেটা বের করলাম, দেখলাম যে 25 গ্রামই লাগে, আর তুমি 25 গ্রামই নিছো, তার মানে ঠিক আছে। তার মানে কি ঠিক আছে, তার মানে হচ্ছে কি তোমার এটা ঠিক আছে। এখন তুমি দেখবো আমি যে পানি পানি যতটুকু নিছো ততটুকু ভ্যালিড কিনা, ঠিক আছে, পানি যতটুকু নিছো। তাহলে আমি দেখি 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট এটা যদি প্রস্তুত করতে চাই, তাহলে পানি কতটুকু লাগবে? এই যে তোমার হচ্ছে কোথায় এখানে 1 মোল না, 1 মোল পানি তৈরি, সরি 1 মোল ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে লাগে 1 মোল পানি। তার মানে এই মোলটাকে গ্রামে নিচে যে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে লাগে কত? 18 গ্রাম পানি, রাইট? 18 গ্রাম পানি লাগে, 18 গ্রাম পানি। তাহলে আমার ক্যালসিয়াম বাইকার্বনেট কতটুকু প্রস্তুত করতে বলছে? 40.5। দেখি এটা করতে আসলে অ্যাকচুয়ালি কতটুকু লাগে। তাহলে 40.5 ইন্টু 18 ডিভাইডেড বাই 162, তাহলে দেখি কত আসে। 40.5 ইন্টু 18 ডিভাইডেড বাই 162, এটা আসে 4.5। নিছিলে কতটুকু? নিছিলে মনে হয় 4.5 গ্রামই, তার মানে ঠিক আছে, এটা পানির কোনো ঝামেলা নাই। তার মানে কম বা বেশি নেওয়া হয়েছে এটা কোথায়? কম নেওয়া হয়েছে মনে হয় কার্বন ডাইঅক্সাইডে, এর কারণে তুমি প্রত্যাশিত উৎপাদটা পাও নাই। তাহলে চলো দেখি, এবং কার্বন ডাইঅক্সাইড 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগে আমরা দেখলাম বিক্রিয়া থেকে 44 গ্রাম, 44 গ্রাম কি লাগে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে তাহলে ভাইয়া কত গ্রাম এখানে? তোমার হচ্ছে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে লাগে, এই যে 40.5 ইন্টু 44 ডিভাইডেড বাই 162, তাহলে কত আসে দেখি আমরা। 40.5 ইন্টু 44 ডিভাইডেড বাই 162, 11 গ্রাম লাগে। কত? 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি। কিন্তু তুমি নিচে কতটুকু? 8 গ্রাম নিছিলে কতটুকু? 8 গ্রাম নিয়েছিলা, কিন্তু তোমার দরকার কত? 11 গ্রাম। তার মানে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি কত? 3 গ্রাম। এর কারণে প্রত্যাশিত উৎপাদ পাও নাই। ঘাটতি কত? 11 মাইনাস 8, 3 গ্রাম। এর কারণে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না, তাই নো প্রত্যাশিত উৎপাদ। ঠিক আছে, শেষ। অল রাইট, তাহলে এই ছিল হচ্ছে আমাদের লাস্ট সিকিউ। তাহলে আমরা মোটামুটি 21টা কোশ্চেন সলভ করছি আজকের একটি ক্লাসে। তুমি 21 টাইপের কোশ্চেন সলভ করছো, তার মানে কি? মানে হচ্ছে এই অধ্যায় থেকে তোমার জোস একটা আইডিয়া চলে আসে যে কি কি টাইপের সিকিউ আসে। ইনশাল্লাহ যখন তুমি সিকিউ আনসার করতে যাবা এই অধ্যায় থেকে তোমার কোনো প্যারা হবে না, কারণ তুমি অলরেডি এই ক্লাস করে ফেলছো, তুমি এই অধ্যায়ের উপর ইনশাল্লাহ প্রো হয়ে গেছো। ওকে, জাস্ট এখন রিভিশন দাও। ওকে, তাহলে দেখবে সব সহজ লাগবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে নতুন আরো একটি অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।